আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার টপিক প্রাণীবিজ্ঞানের ৩ নম্বর অধ্যায় পরিপাক ও শোষণ অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ পরিপাক টপিকটুকু। এই অধ্যায়ে আমরা শুরু থেকে একদম অধ্যায়ের শুরু থেকে ক্ষুদ্রান্তে পরিপাক পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব। এই অধ্যায় থেকে সিকিউ আসে না, এটা কখনো হয় না। সো খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায়ে তুমি যদি একদম কোর বেসিক ক্লিয়ার করে পড়ো, সব কিছু তোমার ডিপলি নলেজ ক্লিয়ার থাকে, তাহলে তুমি কিন্তু খুব ইজিলি এই সিকিউগুলো অ্যান্সার করতে পারবা। অনেকগুলো বোঝার জিনিস আছে এখানে, যেগুলো তুমি যদি না বুঝে মুখস্থ করে যাও তাহলে কিন্তু বিপদে পড়বা। বায়োলজিতে মুখস্থ আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বায়োলজিতে মুখস্থ করতে হয়, কিন্তু দুই ধরনের মুখস্থ, একবার বুঝে তারপরে মুখস্থ। তুমি যদি বুঝে মুখস্থ করো তাহলে এটা বেশ কিছুদিন মাথার মধ্যে থাকবে। আর তুমি যদি এলো পাথারিভাবে ওই যে বাটুল দ্য গ্রেটের মতো গাছের পাতা সবুজ এইভাবে মুখস্থ করতে থাকো, এটা মোটামুটি 5 থেকে 7 দিন পরে তোমার মাথা থেকে ডিলিট হয়ে যাবে। সো আজকে আমরা পড়াগুলো 2 স্টেপে পড়ার চেষ্টা করব। প্রথমত আমরা প্রত্যেকটা টপিক একদম কোর কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো, তার পরবর্তীতে আমরা সেগুলো মুখস্থ করার কিছু টেকনিকও জানবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে প্রথমেই দেখো পরিপাক জিনিসটা কি। তাহলে আমরা যে খাদ্যবস্তুগুলো খাচ্ছি, তুমি ভাত খাও, মাংস খাই, যাই খাও না কেন, এগুলোর মধ্যে উপাদানগুলো অনেক কঠিন আকারে থাকে বা অনেক জটিল ফর্মে থাকে। যেমন আমিষ অনেক জটিল একটা খাদ্য উপাদান, শর্করা একটা জটিল খাদ্য উপাদান। এই জটিল খাদ্য উপাদানটাকে আমাদের দেহ সরাসরি গ্রহণ করতে পারে না। দেহ কি করে তাহলে? ওই খাদ্য উপাদানটাকে ভেঙে ছোট ছোট কণায় বা সরল উপাদানে পরিণত করে। যেমন শর্করা জাতীয় খাদ্যগুলোকে ভেঙে যে ছোট কণা পরিণত হয় তার নাম গ্লুকোজ। আমাদের দেহ গ্লুকোজটাকে গ্রহণ করতে পারে। প্রোটিন, যেমন ডিম দুধ আমরা যে খাচ্ছি এর মধ্যে যে প্রোটিন আছে, এইটাকে ভেঙে আমাদের দেহ খুব সরল একটা উপাদানে পরিণত করে, তার নাম অ্যামিনো অ্যাসিড। আমাদের দেহ অ্যামিনো অ্যাসিডটাকে গ্রহণ করতে পারে। তাহলে এই জটিল খাদ্যদ্রব্যকে ভেঙে সরল ও ক্ষুদ্র খাদ্য উপাদানে পরিণত করে দেহের শোষণ উপযোগী করে তোলা, এইটাকেই বলবো আমরা পরিপাক। তাহলে সংজ্ঞাটা কি দিব আমরা বলো তো? তোমরা এখন একটু পড়লেই বুঝতে পারবা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের ও এনজাইমের সহায়তায় কি হয়? ভেঙে যায়। তাহলে দুইটা জিনিস এখানে কিভাবে ভাঙতেছে। তুমি একটা পদার্থকে ভাঙতে পারো কিভাবে? তোমার মনে করো কিছু তুমি একটা ভাঙবা, তাহলে তুমি এইটা হাতুড়ি দিয়ে আঘাত করেও ভাঙতে পারো। এই জিনিসটাকে বলি আমরা যান্ত্রিক পরিপাক, অর্থাৎ যন্ত্রের সাহায্যে বা চাপ দিয়ে পিষ্ট করে তুমি তাকে ভেঙে ফেলতেছো। অথবা কি করতে পারো, তুমি কোনো কিছুকে গলায় ফেলতে চাচ্ছ, ওখানে যদি একটু অ্যাসিড ঢেলে দাও, তোমাকে হাতুড়িও মারার লাগবে না, কিছু করার লাগবে না, অটোমেটিক গলে যাবে, তাই না? এই যে কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে তুমি যদি কোনো কিছুরকে ভেঙে ফেলো অথবা পরিপাক করো, তখন তাকে বলা হয় রাসায়নিক পরিপাক। তাহলে আমরা পরিপাক দুই ধরনের জানবো, একটা যান্ত্রিক পরিপাক আর একটা হলো রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকটা হয় বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে। আর যান্ত্রিক পরিপাক কিভাবে হবে? তাকে লাথি দিয়ে, তাকে চিপিয়ে, তাকে পিষ্ট করে, গুঁড়া করে, এইভাবে। তাহলে দ্রবণীয়, সরল, তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকেই আমরা কি বলি? পরিপাক বলি। তাহলে পরিপাক কয় ধরনের? 2 ধরনের অলরেডি জেনে আসছি আমরা। একটা হলো যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল পরিপাক, আর একটা হলো রাসায়নিক পরিপাক বা কেমিক্যাল ডাইজেশন। তাহলে যান্ত্রিকের মধ্যে কি থাকবে বলো? যন্ত্র, তার মানে ওই যে চাপ দিয়ে পিষ্ট করে গুঁড়া করে পরিপাক করা। যেমন দাঁত দিয়ে আমরা খাবার চিবাচ্ছি, তাহলে দাঁত দিয়ে তুমি যখন চিবাচ্ছ তখন খাদ্যটা গুঁড়ায় পরিণত হচ্ছে, এটাই যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিকটা কি? যেমন অ্যাসিডের উপস্থিতিতে কাউকে নরম করা যায়, তাহলে অ্যাসিড দিয়ে পরিপাক হতে পারে, অথবা কোনো এনজাইম দিয়ে পরিপাক হতে পারে, আমরা জানবো সামনের দিকে। এবার দেখো যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন, এখানে কি হয়? তাহলে কি ঘটে? যে চিবানো, গলাধকরণ, তারপর পেশল সঞ্চালন। পেশল সঞ্চালনটা কি? আমাদের পরিপাক নালীর মধ্যে অনেক পেশি আছে, এই পেশিগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়, প্রসারিত হয়। এখন যখন তারা সংকোচন হচ্ছে তখন খাদ্যটাকে চাপ দিচ্ছে, তাহলে এইটাকেই বলা হচ্ছে পেশল সঞ্চালন। আর খাদ্যের পরিণতি কি হয়? এখানে গাঠনিক ভাঙন ঘটে, ক্ষুদ্র কণায় পরিণত হয়। আর একটা হলো রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে কি ঘটে? তাহলে মুখ, পাকস্থলী ও অন্ত্রে কি কি থাকে? অ্যাসিড, ক্ষার এবং এনজাইম। তাহলে এই 3টা উপাদানের প্রভাবে খাদ্য পরিপাক হয়। এগুলো যেহেতু রাসায়নিক পদার্থ, যেমন অ্যাসিড বলো, ক্ষার বলো, এনজাইম বলো, তাহলে এই পরিপাককে কি বলবো? রাসায়নিক পরিপাক বলবা। পরিণতি কি হয়? ভাঙন হয়, কোষের গ্রহণীয় সরল উপাদানে পরিণত হয়। তাহলে এগুলা কিভাবে হয় আমরা আজকে ইনশাআল্লাহ ইন ডিটেলসে জানার চেষ্টা করব। তাহলে এখানে তোমাদেরকে আগে জানতে হবে যে পৌষ্টিক তন্ত্র জিনিসটা কি। তাহলে যে তন্ত্র আমাদের খাদ্য পরিপাক ও শোষণের সাথে জড়িত তাকেই বলা হয় পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র 2টা অংশ নিয়ে গঠিত। একটা হলো পৌষ্টিক নালী, যেটা সহজ বাংলা কথায় বলতে গেলে আমাদের যে নাড়িভুঁড়িগুলো আছে একদম মুখ থেকে পাই পর্যন্ত বিস্তৃত, এটাকেই বলা হয় পৌষ্টিক নালী। শুধু নালী থাকলেই হবে না, ওই নালীর মধ্যে কিছু গ্রন্থি থাকতে হবে, যে গ্রন্থিগুলো কিছু এনজাইম, অ্যাসিড অথবা আদার্স অনেক কিছু তৈরি করবে, যেগুলো খাদ্য পরিপাকে সহায়তা করবে। এই গ্রন্থিগুলোকে বলা হয়
পৌষ্টিক গ্রন্থি। তাহলে আমাদের পৌষ্টিক তন্ত্র কয়টা অংশ নিয়ে গঠিত? দুইটা অংশ, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর মধ্যে তোমরা এই পার্টগুলোর নাম অনেকেই জানো, যেমন গলবিল, এরপর অন্ননালী, তারপরে থেকে পাকস্থলী, তারপর থেকে ক্ষুদ্রান্ত, এরপর থেকে বৃহদান্ত্র। 9-10 এগুলোর নাম তোমরা জেনে আসছো। এগুলোর প্রত্যেকটা দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, এক নজরে এখান থেকে পড়ে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। গলবিলের দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার, অন্ননালীর দৈর্ঘ্য তার দ্বিগুণ 25 সেন্টিমিটার, পাকস্থলীর দৈর্ঘ্য 30.5 আর প্রস্থ হচ্ছে 15.2, ক্ষুদ্রান্ত 6 থেকে 7 মিটার আর বৃহদান্ত্র 1.5 মিটার। তাহলে দেখো নামের মধ্যেই একটা কেমন প্যারাডক্স আছে, নাম ক্ষুদ্রান্ত কিন্তু দৈর্ঘ্য কত? 6 থেকে 7 মিটার। নাম বৃহদান্ত্র, দৈর্ঘ্য কত? 1.5 মিটার। তাহলে ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র কিন্তু কামে বড়, 6 থেকে 7 মিটার। বৃহদান্ত্র নামে বড় কিন্তু কামে ছোট, দৈর্ঘ্য কত? মাত্র 1.5 মিটার। বৃহদান্ত্রের ক্ষেত্রে যেটা হয় তার প্রস্থটা অনেক বড়, হ্যাঁ, এই জন্য তার নাম বৃহদান্ত্র হয়েছে, কিন্তু তার দৈর্ঘ্য কম। সো এটা কখনো হ্যাফাজার্ড করবা না, উল্টাপাল্টা করবা না। আর গ্রন্থি হিসেবে কি কি থাকে তোমরা অনেকগুলোই চেনো, যেমন যকৃত নামক একটা গ্রন্থি আমাদের থাকে। আমরা সবাই জানি যে যকৃতকে বাংলায় আমরা কি বলি? কলিজা বলি। কলিজা, তোমরা যে বলো না অমুক আমার কলিজা, ঘোড়ার ডিম, তোমার বডিতে আসলে এ হলো রিয়েল কলিজা। এ যদি না থাকতো তোমার খাদ্য পরিপাক হইতো না, তোমার শরীরের মধ্যে কোনো বিপাক ঘটতো না, কিচ্ছু হইতো না, মরে যাইতাম আমরা। তাহলে রিয়েল কলিজাকে রেখে উল্টাপাল্টা কাউকে কলিজা ট্যাগ দেওয়া যাবে না, হ্যাঁ, এগুলা রিয়েল কলিজা মাইন্ড করে কাজ করা বন্ধ করে দিতে পারে, এটা করা যাবে না। এরপর আমাদের পাকস্থলীর মধ্যে কিছু গ্রন্থি আছে, একে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। আমাদের ক্ষুদ্রান্তের মধ্যেও কিছু গ্রন্থি আছে, এগুলোকে বলা হয় ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থি। এরপর এই অঙ্গটার নাম হলো অগ্নাশয়, নাম শুনছো হয়তো, আমরা আজকে প্রত্যেকটা সম্পর্কেই জানবো। অগ্নাশয় নামও আমাদের একটা গ্রন্থি আছে। এছাড়া আমাদের মুখ গহ্বরে আছে কি? লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড। টেনশনের কোনো কারণ নেই, এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো একটু পরেই। তাহলে প্রথমেই দেখো পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্রের মধ্যে কি কি অঙ্গ আছে, তাহলে অলরেডি আমরা কিছু জেনে আসছি, এখান থেকে আরেকটু আমরা দেখে নেই। তাহলে শুরুতেই দেখো পরিপাকতন্ত্রের বাইরের দিকে ওপেনে মুখছিদ্র, মুখছিদ্রের পরে অংশটাকে বলা হয় গলবিল, গলবিল থেকে শুরু হয়ে যে বড় নালী পাকস্থলী পর্যন্ত আসছে এটার নাম হলো অন্ননালী। হ্যাঁ, তাহলে এই অন্ননালী, এরপর অন্ননালী কোথায় গিয়ে উন্মুক্ত হয়েছে? পাকস্থলীতে গিয়ে উন্মুক্ত হয়েছে। তাহলে এটা হলো পাকস্থলী। পাকস্থলীর পরে এই যে পেঁচানো যে অংশটুকু দেখতেছো নাড়িভুঁড়ির, হ্যাঁ, গরু ছাগল কাটার সময় দেখবা নাড়িভুঁড়ির একটা বড় মনে হচ্ছে পেঁচানো অংশ, দেখছো নিশ্চয়ই অনেকে, না দেখে থাকলে নেক্সট কুরবানি দিয়ে অবশ্যই দেখবা। কিছু নাড়িভুঁড়ি একদম পেঁচানো থাকে আর কিছু নাড়িভুঁড়ি একদম সোজা থাকে। যেগুলো পেঁচানো থাকে এই অংশটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের আবার অংশ 3টা, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, আমরা জানবো সামনের দিকে। আর এই যে বড়, যেখানে ক্ষুদ্রান্ত শেষ তারপর শুরু হয়ে যে বড় অংশটুকু, এই পুরো অংশটুকুকে বলা হয় বৃহদান্ত্র। তাহলে এই পুরো অংশটার নাম কি? এটা হলো বৃহদান্ত্র। বৃহদান্ত্র আবার কয়েকটা পার্ট থাকে, যেমন সিকাম থাকে, কোলন থাকে, মলাশয় থাকে। সিকাম কোলনটা আবার কিছু উপরের দিকে উঠে, এটাকে ঊর্ধ্বমুখী কোলন বলা হয়। কিছু অনুপ্রস্থ বরাবর আছে, অনুপ্রস্থ কোলন। একটা অংশ নিচের দিকে নামছে, একে বলা হয় নিম্নমুখী কোলন। আর এস আকৃতির অংশটাকে বলা হয় সিগময়েড কোলন, আর নিচের দিকে থাকে রেকটাম বা মলাশয়। তাহলে এগুলো হলো আমাদের পৌষ্টিক নালীর পার্ট, তোমরা অনেকেই এগুলো চেনো। ওই পৌষ্টিক নালীর মধ্যেই দেখো আমাদের গ্রন্থিগুলো কি করে উন্মুক্ত হয়, যেমন লিভার গিয়ে ডিওডেনামের মধ্যে উন্মুক্ত হয়েছে, তারপর অগ্নাশয় গিয়ে ডিওডেনামের মধ্যে উন্মুক্ত হয়েছে। আমরা জানবো আজকে বিস্তারিত, এগুলাই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, এখানে কয়েকটা কথাবার্তা আছে যেগুলো বইয়ে তোমরা এলোমেলোভাবে পড়ে আসছো, কিন্তু এখানে এক নজরে আছে, এগুলো থেকে অনেক প্রশ্ন আসে, চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। যে মানুষ সর্বভোগ প্রাণী, মানে সবই খায়, সে ঘাস লতা পাতা, গরু ছাগল হাঁস মুরগি সবই খায়। হাইডা মাংসাশী প্রাণী, সে মাংস ছাড়া কিছু খায় না। আবার ঘাস ফড়িং শাকাশী প্রাণী, সে হচ্ছে সবজি পছন্দ করে, বুঝছো? তো তোমাদের মধ্যে আবার গাঁজা সবজি না, মনে রাখবা গাঁজাও কিন্তু একটি সবজি। গাঁজাখোররা মাঝে মাঝে বলে আমরা তো গাঁজা খাচ্ছি না, আমরা তো সবজি খাচ্ছি। তো এই ধরনের সবজি আবার খাওয়া যাবে না। তো ঘাস ফড়িং কোন সবজিটা খায়? ভালো ভালো সবজি খায়, গাঁজা খায় না, ঠিক আছে? সবচেয়ে বড় গ্রন্থি আমাদের দেহে কোনটা? যকৃত। আর সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা? প্যারোটিড। আমরা আজকে নাম জানবো সবগুলোর। যকৃতের আবার 2 খণ্ডের মধ্যে সবচেয়ে বড় খণ্ডটা হলো ডান খণ্ড। যদি প্রশ্ন আসে আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা, তাহলে উত্তর হবে ত্বক। যদি প্রশ্ন আসে আমাদের দেহের দীর্ঘ অস্থি বা হাড্ডি কোনটা, উত্তর হবে ফিমার। এগুলো এক নজরে বিভিন্ন অধ্যায়ের তথ্য এখানে দেওয়া আছে। তাহলে এই ছবির মধ্যে আরও ক্লিয়ার হয়ে দেখতে পাচ্ছ, ভাইয়া এটা হলো তাহলে গলবিল বা অন্ননালী। এরপরে নিচের দিকের এটা কি বলতো? এটা পাকস্থলী। এরপর কি আছে? এই যে ক্ষুদ্রান্ত, প্যাঁচানো অংশগুলো ক্ষুদ্রান্ত, আর এই বড় অংশটা হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্রের মধ্যে দেখতেছো এটা সিকাম, এটা ঊর্ধ্বমুখী কোলন, এটা অনুপ্রস্থ কোলন, এটা নিম্নমুখী কোলন, আর এস আকৃতির এই যে প্যাঁচানো অংশটাকে বলা হয় সিগময়েড কোলন, আর তার নিচের দিকে থাকে রেকটাম, আর শেষে পায়ুপথ। আমরা দেখো প্রতিদিন কি কি খাবার খাই, এখানে তার একটা চার্ট দেওয়া আছে, এটা আমরা একবার শুধু পড়ে নিব। মনে রাখবা আমাদের খাদ্য উপাদানে সর্বমোট উপাদান থাকে 6টা। কি কি তাহলে? শর্করা,
আমিষ, স্নেহ বা চর্বি, এরপর কিছু ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এটা তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছো। 9, 10-এ তোমরা আরেকটা পয়েন্ট পড়ছিলা, রাফেজ বা খাদ্য আঁশ। ইন্টারে এটা বাদ দিয়ে দেওয়া আছে, সো তুমি 6টাই জানবা। শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এর মধ্যে মাথায় রাখবা শর্করা এবং চর্বি বা স্নেহ, এই দুইটা আমাদেরকে শক্তি দেয়। এই দুইটার কাজ কি দেওয়া? শক্তি দেওয়া। তাহলে এই কী করে দেখো, এও তাপশক্তি উৎপাদন করে আর এও তাপশক্তি উৎপাদন করে। তাহলে শর্করা আর চর্বি দুইজনেরই কাজ হলো আমাদেরকে তাপ বা শক্তি দেওয়া। কিন্তু আমিষের কাজটা একটু ব্যতিক্রমী। আমিষ কি করে? দেহের বৃদ্ধি, কোষ গঠন, ক্ষয়পূরণ, এনজাইম, হরমোন উৎপাদন। একটা জিনিস মাথায় রাখবা, আমাদের দেহ পুরাটা তৈরি আমিষ বা প্রোটিন দিয়ে। কি দিয়ে তৈরি আমাদের দেহ? আমাদের দেহ অস্থি, তরুণাস্থি, পেশি, হাড্ডি, মাংস এগুলো দিয়ে তৈরি, তাই না? এই হাড্ডি বলো, মাংস বলো, সব কিছু কি দিয়ে তৈরি? আমিষ দিয়ে তৈরি। আবার আমাদের দেহের যে কাজ নিয়ন্ত্রণ করতেছে বিভিন্ন এনজাইম অথবা হরমোন, এগুলোও কি দিয়ে তৈরি? আমিষ বা প্রোটিন দিয়ে তৈরি। তাহলে তুমি একটা কথা মাথায় রাখতে পারো, আমাদের দেহটাকে যদি আমরা একটা ইঞ্জিনের সাথে কম্পেয়ার করি, তাহলে এই ইঞ্জিনটা পুরোটাই কি দিয়ে তৈরি? আমিষ বা প্রোটিন দিয়ে তৈরি। শুধু ওই আমিষ বা প্রোটিনের মধ্যে ফুয়েলকে দেয়, এনার্জিকে দেয়, পেট্রোলকে দেয়। পেট্রোল দেয় শুধুমাত্র শর্করা এবং স্নেহদ্রব্য। এই জন্য আমিষের গুরুত্বটা বাকি দুইটার থেকে একটু বেশি। কারণ তোমার দেহে যদি শর্করা না থেকে স্নেহ থাকে, তাও তুমি শক্তি পাবা। স্নেহ না থেকে শর্করা থাকে, তাও তুমি শক্তি পাবা। কিন্তু আমিষ যদি না থাকে, তাহলে এর ব্যাকআপ কেউ নাই। তাহলে দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণের জন্য ব্যাকআপ আর কেউ নাই। এই জন্য আমিষের গুরুত্বটা তুলনামূলক বেশি। এছাড়া অল্প পরিমাণে লাগে কিছু ভিটামিন। ভিটামিনটা কি করে? পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। খনিজ লবণ কি করে? স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। আর পানি তো বুঝতেছো ভাইয়া, ফানি তার মানে হানি নাকি? হানি ছাড়া তো আমরা আসলে চলতেই পারবো না, এটা সবাই জানো, এটা আর বলার কোনো সুযোগ নাই। প্রোটোপ্লাজমকে সিক্ত রাখে, সজীব রাখে, কোষের সকল ক্রিয়া বিক্রিয়া পানির অনুপস্থিতিতে বন্ধ হয়ে যায়। সো পানি আসলে এটার গুরুত্ব আলাদাভাবে বলার মতো কিছু নাই। এবার দেখো, আমরা খাদ্য পরিপাক প্রণালীতে ঢুকে যাব, খাদ্য পরিপাক প্রক্রিয়ায় ঢুকে যাব। তাহলে একটা খাদ্য যখন আমরা গলাধকরণ করি, তুমি আগে জানো যে এই অধ্যায়টা কিভাবে সাজানো আছে, তাহলে তোমার পড়াটাকে আয়ত্ত করাটা ইজি হবে। তুমি যদি পুরো অধ্যায়ের একটা ওভারভিউ শুরুতে নিতে পারো, তাহলে তোমার রোড ম্যাপ একটা হয়ে যাচ্ছে যে এই অধ্যায়ের ম্যাপটা এরকম, তাহলে তোমার যাওয়াটা ইজি হবে। আর তুমি বিসমিল্লাহ করে শুরু করলা পড়া, কি পড়তেছো, কোত্থেকে কোট টপিকে যাচ্ছ কিছু বুঝতেছো না, তাহলে খুব হ্যাভহ্যাজার্ড বা বিশৃঙ্খল লাগবে। এই জন্য আমি প্রত্যেকটা অধ্যায় পড়ানোর শুরুতে আগে অধ্যায়টার একটা রোড ম্যাপ দিয়ে দিই। তাহলে এই অধ্যায়টা রোড ম্যাপটা কি দেখো, আমরা খাদ্য পরিপাক সম্পর্কে আলোচনা করব। খাদ্য পরিপাক কোথা থেকে শুরু হয়? তুমি যখন খুব আয়েশ করে খাবার মুখে দিছো, তখনই কিন্তু পরিপাক খাদ্যের শুরু হয়ে গেছে। তাহলে মুখ গহ্বরে খাদ্যের কিছু পরিপাক হয়, এরপরে সেটা গলবিলে যাবে, তারপরে পাকস্থলিতে যাবে, ওইখানে কিছু পরিপাক হতে পারে। পাকস্থলীর পর ক্ষুদ্রান্তে যাবে, ওইখানে কিছু ঘটনা ঘটতে পারে। ক্ষুদ্রান্তের পর বৃহদান্ত্রে যাবে, ওইখানে কিছু ঘটনা ঘটবে। তাহলে আমরা সিকোয়েন্স ধরে ধরে খাদ্য পরিপাকটা শুরু করব কোথায়? মুখ গহ্বরে। মুখ গহ্বর থেকে ধীরে ধীরে গলবিল, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এরকমভাবে ক্রমান্বয়ে সামনের দিকে যাব। ওইটা এই যে বইয়ের টপিকগুলো দেখবে এভাবেই সাজানো আছে। প্রথমে মুখ গহ্বরে পরিপাক, এরপর পাকস্থলীতে পরিপাক, তারপরে হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক, বৃহদান্ত্রে পরিপাক, এরকমভাবেই লেখা আছে। প্রত্যেক জায়গায় যখন পরিপাক হবে, দুইভাবে পরিপাক হয়, প্রত্যেকটা জায়গায় মাথায় রাখবা। তুমি মুখ গহ্বরে বলো, পাকস্থলী বলো, ক্ষুদ্রান্ত বলো আর বৃহদন্ত্র বলো, প্রত্যেক জায়গায় দুইটা পরিপাক। কি পরিপাক? একটা যান্ত্রিক আর একটা হলো রাসায়নিক। যান্ত্রিক কি বলে আসছি? যে খাদ্যকে চাপ দিয়ে, চিবায়, কেটে, ছিঁড়ে যে পরিপাক, এটাই যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক কি হবে? বিভিন্ন অ্যাসিড, ক্ষার অথবা এনজাইমের উপস্থিতিতে। তাহলে প্রত্যেকটা অঙ্গের মধ্যে যখন খাদ্য যাবে, সেখানে দুই ধরনের পরিপাক সংগঠিত হবে, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। আর ওই অঙ্গে যখন যাব আমরা, পরিপাক দুই ধরনের তো জানবই, এবং ওই অঙ্গের একটু বিস্তারিত জানবো। যেমন ক্ষুদ্রান্ত কী কী আছে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। বৃহদান্ত্রে কী কী আছে, সিকাম, কোলন, মলাশয়, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তাহলে রোডম্যাপটা পেয়ে গেছো। আমরা প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা অঙ্গে যাব, ওই অঙ্গের বিস্তারিত জানবো, এবং ওই অঙ্গে খাদ্য কিভাবে পরিপাক হয় এটা জানবো। কীভাবে পরিপাক হয় কয়টা টপিকে জানবো? দুইটা, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। আসো তাহলে আমরা শুরু করি। তাহলে অ্যাট ফার্স্ট খাদ্য পরিপাক হয় কোথায়? মুখ গহ্বরে। তাহলে মুখ গহ্বরে যখন খাদ্য যায়, মুখ গহ্বরের গঠনটা আগে আমরা একটু চিন্তা করি। মুখ গহ্বরে কি আছে? দাঁত আছে। এই দাঁত খাদ্যটাকে চিবিয়ে কেটে কেটে টুকরা টুকরা করতেছে। আবার মুখ গহ্বরের চতুর্দিকে অনেকগুলো লালা গ্রন্থি আছে। এই লালা গ্রন্থিগুলো লালা নিঃসরণ করতেছে, যে লালাগুলো খাদ্যের সাথে মিক্স হয়ে খাদ্যটাকে নরম করতেছে। আবার মুখ গহ্বরের মাঝে একটা জিহ্বা আছে। এই জিহ্বা কি করতেছে? খাদ্যকে লালার সাথে মিক্স হতে সহায়তা করতেছে। তাহলে এই সকল কাজ ঘটতেছে, এবং জিহ্বার মধ্যে কিছু স্বাদকুড়ি আছে। এই স্বাদকুড়ি বা টেস্ট বাডগুলো খাদ্যের টেস্টটা নিতে সহায়তা করতেছে। নাহলে কিন্তু খাবার খেয়ে আমরা কোনো মজা পাইতাম না। তখন তুমি বলতা খাবার খাইতে, আর বলতাম মজা নেই আ রাহা হে। হ্যাঁ, তাহলে এই যে খাবারের যে আমরা টেস্ট পাচ্ছি, এই টেস্ট পাওয়ার জন্য কি থাকে? জিহ্বায় কিছু স্বাদকুড়ি থাকে। কুড়ি মানে কি? ফোলা ফোলা ছোট 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 জায়গা, এগুলোকে বলা হয় টেস্ট বাড বা স্বাদকুড়ি। এগুলো কি আকৃতির? ফ্লাক্স আকৃতির। তাহলে জিহ্বায় ফ্লাক্স আকৃতির কি থাকে?
স্বাদ কুড়ি থাকে। এখন জিহ্বার বিভিন্ন অংশ, সম্মুখ অংশ, পশ্চাৎ অংশ, পার্শ্বীয় অংশ বিভিন্ন ধরনের স্বাদকে অনুভব করে। এই টপিকটা আমাদের এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আমরা জানবো। তাহলে জিহ্বার যে একদম অগ্রপ্রান্ত, তার মানে এই যে এই অংশটুকু জিহ্বার, এটা আমাদের মিষ্টিকে অনুভব করে। অগ্রপ্রান্তের দুই পাশ, তার মানে এই যে সাইডটা, এই সাইড এরিয়াটা কাকে অনুভব করে? লবণাক্ততাকে অনুভব করে। পশ্চাৎ প্রান্তের দুই পাশ, তার মানে এই দুইটা সাইড কাকে অনুভব করে? টক বা অ্যাসিডিটিকে অনুভব করে। অম্লত্বরে আরেক নাম টক, কারণ অ্যাসিডগুলো সাধারণত টক স্বাদযুক্ত হয়। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড টক স্বাদযুক্ত, তাই না? আর একদম পশ্চাৎ প্রান্তটা কি অনুভব করে? তিক্ততা অনুভব করে। তাহলে অগ্রপ্রান্তে মিষ্টি, অগ্রভাগের দুপাশে নোনা, পশ্চাৎভাগের দুপাশে টক স্বাদটা অনুভব করে, আর পেছন দিকে তিক্ততা অনুভব করে। তুমি এটা সংক্ষেপে মনে রাখতে পারো মিল অতি। কি মনে রাখবা? মিল অতি। তাহলে শুরু থেকে আমরা জিহ্বার অগ্রপ্রান্ত থেকে পশ্চাতের দিকে যাচ্ছি। তাহলে মিল শুরু থেকে মিষ্টি, তাহলে অগ্রপ্রান্ত কি অনুভব করে? মিষ্টি। লতে হলো লবণাক্ত বা নোনা, তার মানে অগ্রভাগের দু প্রান্ত কি অনুভব করে? লবণাক্ত। অতে হলো অম্লত্ব বা টক, তাহলে পশ্চাৎ প্রান্তের দুই ভাগ বা পশ্চাৎ ভাগের দুই প্রান্ত কি অনুভব করে? অম্লত্ব বা টক। আর একদম পশ্চাৎ প্রান্ত কি অনুভব করে? তিক্ততা। তাহলে মিল অতি দিয়ে তুমি কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারো। এই টপিকটা এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্ন আসছে এখান থেকে অ্যাডমিশনে, এইচএসসিতেও আসছে। ওকে, এবার আসো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তাহলে, যে ভাইয়া ঝাল যে আমরা অনুভব করি, ঝালের জন্য তো কোনো টেস্ট বাট নাই, তাহলে ঝাল আমরা কিভাবে অনুভব করি? কে উত্তর দিতে পারবে এটা, যে ঝাল আমরা কিভাবে অনুভব করি? বলো, কে বলতে পারবা? তাহলে ঝালের জন্য তো আমাদের কোনো টেস্ট বাট নাই, হ্যাঁ, তাহলে ঝাল কিভাবে অনুভব করি আমরা? মাথায় রাখবা, ঝাল কোনো স্বাদ না, ঝাল হলো একটা জ্বালা বা যন্ত্রণা। তুমি একটা মরিচ তোমার হাতের মধ্যে, কাঁচা মরিচ একটা ডলে দাও, দেখো এখানেও কিছুক্ষণ পর তোমার ঝাল লাগবে, তার মানে এইটা একটা ইরিটেশন বা যন্ত্রণা, এটা কোনো টেস্ট না। তো জিহ্বার মধ্যে মরিচকে ইরিটেশন করে, ওই ইরিটেশনের জ্বালাটাই, মানে ওই জ্বালাটাই আমাদেরকে মজা লাগে, হ্যাঁ, মাঝে মাঝে কষ্ট পাইতেও আমাদেরকে মজা লাগে, এই জন্য বারবার ব্রেকআপ হয়ে যায় অনেকের। তো যাই হোক, এই যে মরিচের মধ্যে যে পদার্থটা আছে, এটা আমাদের জিহ্বায় বলো বা ত্বকে বলো একটা জ্বালা তৈরি করে, কিন্তু জিহ্বায় ওই জ্বালাটা হলে আমাদের কিছুটা মজা লাগে, ঝাল লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু এটা আসলে কোনো টেস্ট না। কিন্তু তুমি হাতের মধ্যে সারাদিন লেবু ঘষে দেখো তো হাতের মধ্যে টক লাগে নাকি কখনো? জীবনেও কোনোদিন টক লাগবে না। ওকে, তাহলে ঝাল হলো একটা জ্বালা বা ইরিটেশন, এটা কোনো টেস্ট না। এরপর আসো লালা গ্রন্থি। তাহলে মুখ গহ্বরের দুপাশে কি থাকে? লালা গ্রন্থি থাকে। কত জোড়া? 3 জোড়া বা 6টি। লালা গ্রন্থিগুলোর নাম কি? প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে এদের নাম আমরা একটু চিন্তা করি। প্যারোটিড গ্রন্থিটা কোথায় থাকে? দুপাশে কানের নিচে। তাহলে দুই পাশে কানের নিচে, এপাশে একটা প্যারোটিড গ্রন্থি, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো একটা প্যারোটিড গ্রন্থি। এই যে কানের নিচে বড় যে গ্রন্থিটা দেখতে পাচ্ছ, এই যে দেখো বড় যে গ্রন্থিটা, এইটাই হলো প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থি একটা নালী দিয়ে কোথায় উন্মুক্ত? আমাদের জিহ্বার নিচে উন্মুক্ত হয়। জিহ্বার নিচে তুমি যদি দেখো এরকম একটা সুতা আছে, তুমি জিহ্বাটাকে উপরের দিকে উল্টাইলে দেখবা জিহ্বার নিচের তলটা আমাদের মুখের যে ওয়াল বা ফ্লোর, তার সাথে আটকানো আছে সুতার মতো এরকম একটা পার্ট দিয়ে, হ্যাঁ, এই পার্টটাকে বলা হয় ফ্রেনুলাম। ফ্রেনুলামের পাশেই উন্মুক্ত হয় প্যারোটিড। লালাগ্রন্থি থেকে যে নালীটা আসে সেটা জিহ্বার নিচে ফ্রেনুলামে উন্মুক্ত হয় বা ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়। ওকে, এরপর আসে তাহলে প্যারোটিড দুপাশে কানের নিচে। সাব ম্যান্ডিবুলার, নিচের চোয়ালের ভিতরের দিকে। ম্যান্ডিবল জিনিস কোনটা বলো তো? আমাদের এই যে নিচের দিকের চোয়ালের হাড্ডিটাকেই বলা হয় ম্যান্ডিবল। তাহলে ম্যান্ডিবলের নিচে যে থাকবে, সাব মানে নিচে, ম্যান্ডিবলের নিচে আছে, এই জন্য তার নাম কি? সাব ম্যান্ডিবুলার। তাহলে ম্যান্ডিবলের নিচে যে লালাগ্রন্থি থাকে সাব ম্যান্ডিবুলার। আর লিঙ্গুয়াল, লিঙ্গুয়া কথাটা যদি কোথাও থাকে অলওয়েজ দেখবা এই লিঙ্গুয়া কথাটাকে বলা হয় কাকে ইন্ডিকেট করে? এটা জিহ্বাকে ইন্ডিকেট করে। জিহ্বা কি কারণে বলো তো? একটু অ্যানালাইসিস করি, আমরা শব্দ সম্পর্কে জানি। লিঙ্গুয়া কথাটা থেকে কিন্তু কি আসছে বলো তো? ল্যাঙ্গুয়েজ কথাটা আসছে, এখানে একটা এন হবে, হ্যাঁ, তাহলে লিঙ্গুয়া। লিঙ্গুয়া কথাটা থেকে কি আসছে? ল্যাঙ্গুয়েজ কথাটা আসছে। ল্যাঙ্গুয়েজ বা ভাষা তৈরির জন্য কি লাগে আমাদের বলো তো? জিহ্বার সাহায্য লাগে। জিহ্বার সাহায্য ছাড়া কখনো ভাষা বা ধ্বনি তৈরি হবে না। এই জন্য ভাষা শব্দটা লিঙ্গুয়া, লিঙ্গা মানে জিহ্বা বোঝায়, জিহ্বায় যেহেতু ভাষা তৈরি করে এই জন্য ভাষার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা, তোমরা জানো সবাই। ওখানেও ওই লিঙ্গুয়া মানে কি? জিহ্বা, কারণ ইংলিশ ভাষা উচ্চারণের জন্য কি লাগবে? জিহ্বা লাগবে। তাহলে মাথায় রাখবা লিঙ্গুয়া কথাটা সবসময় জিহ্বাকে ইন্ডিকেট করে। তাহলে সাব লিঙ্গুয়াল, এখন তুমি বলো সাব লিঙ্গুয়াল কোথায়? সাব মানে নিচে, লিঙ্গুয়া মানে জিহ্বা। তাহলে জিহ্বার নিচে যে গ্রন্থি তার নাম কি হবে? সাবলিঙ্গুয়াল। তাহলে এটা কোথায় থাকে? জিহ্বার তলায় থাকে। তাহলে 3 ধরনের লালা গ্রন্থির পরিচয় আমরা অলরেডি জেনে ফেলছি। আমি বলছিলাম যে প্রত্যেকটা অঙ্গে যখন আমরা যাব খাদ্যের 2 ধরনের পরিপাক হবে। কি কি? একটা যান্ত্রিক পরিপাক হবে আর একটা হলো রাসায়নিক পরিপাক হবে। তাহলে মুখ গহ্বরে যান্ত্রিক পরিপাক কিভাবে হয়? দাঁতের মাধ্যমে আমরা খাদ্যকে চিবাচ্ছি, চিবিয়ে চিবিয়ে ছোট ছোট অণুতে বা কণায় পরিণত করতেছি, এটাই যান্ত্রিক পরিপাক। আবার লালা খাদ্যের সাথে মিক্স হয়ে খাদ্যটাকে নরম করতেছে, ফলেও খাদ্যটা কিছুটা পরিপাক করা ইজি হচ্ছে, এটাও যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক সবসময় মাথায় রাখবা কোনো
কোনো না কোনো এনজাইমের উপস্থিতিতে হয়। এনজাইম জিনিসটা কি, কোষ রসায়নের অধ্যায়ে আমরা এনজাইম সম্পর্কে ডিটেলস জেনে আসছি। তুমি যদি ওই ক্লাস না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের বোটানির একটা ফুল প্লেলিস্ট রেডি করা আছে তোমাদের জন্য। বোটানির ফুল প্লেলিস্টে একদম 1 থেকে শুরু করে 12তম অধ্যায় পর্যন্ত সবগুলো ক্লাস ফ্রিতে টপ টু বটম এবং কোর বেসিক আলোচনা করা আছে। তুমি আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে নিবা। তাহলে এনজাইম হলো একটা রাসায়নিক প্রভাবক, হ্যাঁ, যেটা বিক্রিয়ার হারকে বাড়ায়। ওকে, তাহলে রাসায়নিক পরিপাকটা হবে সব সময় এনজাইমের উপস্থিতিতে। এই জিনিসটা মাথায় রাখবা, কার উপস্থিতি হবে এটা, সব সময় এনজাইমের উপস্থিতিতে হবে। তাহলে লালার যে মুখ গহ্বরে যে লালা আসতেছে সে লালার মধ্যে কিছু এনজাইম থাকে, হ্যাঁ, যেমন দেখো এই যে টাইলিন নামক একটা এনজাইম থাকে, মল্টেস নামক একটা এনজাইম থাকে। টাইলিন নামক এনজাইমটা কি করে, জটিল শর্করাকে মল্টোস নামক একটা উপাদানে পরিণত করে, আবার মল্টেস নামক এনজাইমটা মল্টোসকে গ্লুকোজে পরিণত করে। তীর চিহ্নটা হবে এই যে নিচের দিকে, হ্যাঁ, যেহেতু প্রভাবক তাহলে এই তীর চিহ্নটা হবে নিচে, এটা আমার এডিটর সাইডে দিয়ে দিছে। তাহলে এইখানে হবে তীর চিহ্ন, এইখানে হবে তীর চিহ্ন, হ্যাঁ। তাহলে আমরা মনে রাখবো কি করে, টাইলিন নামক এনজাইম জটিল শর্করাকে কিসে পরিণত করে, মল্টোস, আর মল্টেস নামক এনজাইম মল্টোসকে কি করে, গ্লুকোজ। শর্করা পরিপাকে সরলীকৃত উপাদানের নাম হলো গ্লুকোজ। তাহলে জটিল শর্করাকে পরিপাক করে আমাদের টার্গেট কি বানানো, গ্লুকোজ বানানো। কিন্তু একবারে এটা আমরা ভাঙতে পারি না। মনে করো তোমার কাছে একটা ইট আছে, একটা ইটকে ভেঙে তুমি 10 টুকরা করবা, তুমি কি একবার আঘাত করেই সেটাকে 10 টুকরা করতে পারবা না, একবার আঘাত করলে সেটা 2 টুকরা হবে। তাহলে মনে করি যে জটিল শর্করাকে টাইলিন আঘাত করছে, করে বড় ইটের 2টা টুকরা তৈরি হয়েছে, বড় ইটের টুকরাগুলোর নাম কি, মল্টোস। ওই টুকরাগুলোকে তুমি যদি আবার আঘাত করো তাহলে ছোট ছোট ইটের টুকরা তৈরি হবে, অর্থাৎ গ্লুকোজ। তাহলে আবার আঘাত করার জন্য আরেকটা এনজাইম, তার নাম মল্টেস। একটা জিনিস মাথায় রাখবা, এনজাইমের নামের সাথে অলওয়েজ এস কথাটা থাকে। যেমন সেলুলোজকে হজম করার জন্য যে এনজাইম তার নাম সেলুলেস, অ্যামাইলোজকে হজম করার জন্য যে এনজাইম তার নাম অ্যামাইলেস। এনজাইমের নামের সাথে কি থাকে, এস কথাটা থাকে। তাহলে দেখো যে টাইলিন এবং মল্টেস নামক 2টা এনজাইম আমাদের লালা গ্রন্থি বা লালা রসে থাকে, যেটা কিনা জটিল শর্করাকে মল্টোস এবং পরবর্তীতে মল্টেস নামক এনজাইম মল্টোসকে গ্লুকোজে পরিণত করতেছে। কাহিনী শেষ। টাইলিনের ক্রিয়া যদিও মুখ গহ্বরে শুরু হয়, কিন্তু এর ফাইনাল কাজটা ঘটে কোথায়, পাকস্থলিতে। আর মুখ গহ্বরে আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। তাহলে এটার কোনো চেঞ্জ নাই, শুধু শর্করা জাতীয় খাদ্যের কিছুটা পরিবর্তন ঘটে। তাহলে এই পরিবর্তনটা হতে দিলে, মানে হতে দেওয়ার জন্য মুখ গহ্বরে খাদ্যকে কিছুক্ষণ রাখতে হবে না। এই জন্য কিন্তু আমরা সবসময় বলি যে খাবার খাওয়ার সময় একটু ধীরে ধীরে খাইতে এবং চিবাই চিবাই খাইতে। কারণ কেউ যদি ধীরে ধীরে খায় তাহলে চিবানোর মাধ্যমে খাদ্যটা মুখেই কিছুটা ভালো পরিপাক হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে খাইলে এই যে টাইলিন এবং মল্টেস নামক এনজাইমটা মুখ গহ্বরে কাজ করার টাইম পাচ্ছে। কিন্তু তুমি যদি খাবার মুখে দাও আর গেলো তাহলে মুখ গহ্বরের পরিপাকটা টোটালি তুমি মিস করে ফেলতেছো। তোমরা কিন্তু এটাই করো, কি করো, ওই যে একটা রিলস চালু করে দিছো বা টম এন্ড জেরি চালু করে দিছো আর খাবার প্রোগ্রাসে গিলতেছো, মুখে দিচ্ছ আর গিলতেছো। ভাই মুখ গহ্বরের পরিপাকটা তো হচ্ছেই না, এই জন্য তোমাদের খাদ্য পরিপাক ঠিকঠাক হয় না। পরে সবসময় বলো ভাই আমার তো টয়লেট ক্লিয়ার হয় না, ভাই আমার তো খাদ্য হজম হয় না, শরীরটা শুকায় যাচ্ছে, ভালো লাগে না, সারাক্ষণ শরীরে শক্তি পায় না। কারণ তোমার খাদ্যই তো ঠিকঠাক হজম করতে হচ্ছে না, তাই তুমি শক্তি পাবা কোথা থেকে? এই জন্য ধীরে ধীরে খাবার প্র্যাকটিস করবা। এবং এই পরামর্শটা আমি নিজেকেও দিলাম, কারণ আমি নিজেও এই কাজ করি, ঠিক আছে? ওকে, তাহলে কি বললাম, শুধু শর্করা জাতীয় খাদ্যের কিছুটা পরিপাক ঘটে, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের কোনো পরিপাক মুখ গহ্বরে ঘটে না। হয়তো পরবর্তী যে অঙ্গগুলো আছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, ওইখানে গিয়ে ঘটবে। এরপর আসো মুখে যান্ত্রিক পরিপাক কে করে, তাহলে দাঁত করে। তাহলে আমরা এখন একটু দাঁত সম্পর্কে জানবো। হ্যাঁ, আমাদের মুখ গহ্বরে 4 ধরনের দাঁত থাকে। এই 4 ধরনের দাঁতের প্রথমটার নাম হলো ইনসিসর বা কর্তন। কর্তন মানে কি, কাটা। তাহলে এই দাঁতগুলো দিয়ে আমরা খাদ্যবস্তুটাকে কাটি, এগুলো একটু ধারালো থাকে এই দাঁতগুলো। এর পাশেরগুলোকে বলা হয় ক্যানাইন বা ছেদন। ছেদন মানে কি, খাদ্যবস্তুকে ছেদ করা। হ্যাঁ, এরপর দেখো প্রিমোলার বা অগ্রপেশন। তাহলে পেশন মানে কি, পিষে ফেলা, খাদ্যকে চাপ দিয়ে পিষে ফেলা। তাহলে যে পিষবে তার মাথাটা মোটা হবে বা প্রশস্ত হবে, আর যে কাটবে তার মাথাটা ধারালো হবে। তাহলে দাঁতের পার্থক্য থাকে এরকম। তুমি নিজের দাঁতে হাত দিয়ে দেখো, কিছু দাঁতের প্রান্ত মনে হবে একদম ধারালো, আবার পেছনের দিকে যে দাঁতগুলো থাকে ওদের প্রান্ত মনে হবে একদম মোটা, তাই না? তাহলে এই মোটাগুলোকে বলা হয় অগ্রপেশন বা পেশন, আর একদম ধারালোগুলোকে বলা হয় কর্তন বা ছেদন। আর একটা থাকে মোলার বা পেশন দাঁত। তাহলে এই 4 ধরনের দাঁতের ছবি আমরা একটু দেখি। তাহলে এখানে দেখো আমাদের 2টা চোয়াল দেখানো হচ্ছে, 2 চোয়ালের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটা উপরের চোয়াল আর এটা হলো নিচের চোয়াল। তাহলে 2 চোয়ালে 16টা করে কয়টা দাঁত আছে, 32টা। এখানে 16টা, এখানে 16টা, 32টা। এক লোক আরেক লোককে বলতেছে এক থাপ্পড় দিয়ে তো 64 দাঁত ফালাই দেবো। পাশ থেকে আরেকজন বলতেছে ভাই ওনার তো 64টা দাঁত নাই, ওনার তো দাঁত 32টা। এবং ওই লোক উত্তর দিয়েছে আমি জানি আপনি মাঝখানে এসে নাক গলাবেন, এই জন্য আপনারটা সহ হিসাবে ধরছি। তো এইভাবে আবার কেউ ভাইব না যে আমাদের 64টা দাঁত থাকে। হ্যাঁ, কত থাকে তাহলে, এখানে 16 আর নিচের চোয়ালে 16 কত, 32টা দাঁত থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের। এই 16টাকে এখন কি কি দাঁত থাকে দেখো। তাহলে প্রথমেই থাকে, তুমি মনে রাখবা 2, 1, 2,
3 দাঁতের সংখ্যা মনে রাখার জন্য তুমি মনে রাখবা 21 23 21 23 2 1 2 3। তার মানে একটু আগে যে আমরা নাম পড়ে আসলাম কি কি, ইনসিসর বা কর্তন, ক্যানাইন বা ছেদন, তাহলে ইনসিসরতে আই, ক্যানাইনতে সি, প্রিমোলারতে পি, মোলারতে এম, আর মনে রাখবা 21 23, তাহলে 21 23। তার মানে একটা চোয়ালের কথা যদি আমরা চিন্তা করি, এক চোয়ালের অর্ধাংশ, এই যে দেখো এটা একটা চোয়াল আর এইটা হলো এক চোয়ালের অর্ধাংশ, তাহলে এক চোয়ালের অর্ধাংশকে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে ইনসিসর আছে কয়টা, 2টা, ক্যানাইন আছে কয়টা, 1টা, প্রিমোলার আছে কয়টা, 2টা, মোলার আছে কয়টা, 3টা। তাহলে এই যে সর্বপ্রথম দেখো এই 2টা হলো কোন দাঁত, তাহলে এই 2টা হলো আমাদের ইনসিসর টিথ বা কর্তন দাঁত। তারপরে একটা হলো কি আমাদের ক্যানাইন বা ছেদন দাঁত। তারপরে দেখো প্রিমোলার কয়টা বলছি, 2টা, এই 2টা হলো তাহলে প্রিমোলার বা অগ্রপেশন, আর শেষের 3টা হলো তাহলে মোলার বা পেশন দাঁত। তুমি তাহলে মনে রাখবা 2 1 2 3। তাহলে এই সংখ্যাটা কার জন্য প্রযোজ্য, এক চোয়ালের অর্ধাংশে। তাহলে এক চোয়ালের অর্ধাংশে তুমি কতগুলো দাঁত পাইছো, 2 1 3, 2 5 3 8, তাহলে এইখানে যদি 8টা থাকে এখানে 8টা আছে, এখানে যদি 8টা থাকে এখানে 8টা আছে, তাহলে 4 8 32, সর্বমোট কতগুলো দাঁত পাচ্ছি আমরা, 32টা দাঁত পাচ্ছি। এখানে আরো ভালো ছবি দেখতে পাচ্ছি, এই যে দেখো ইনসিসর, মাথা কেমন ধারালো তাই না, এটা ক্যানাইন, তার থেকে মাথাটা একটু মোটা, প্রিমোলার তার থেকে মোটা, এবং মোলারের মাথা চিন্তা করো একদম কত মোটা তাই না, তাই এই দেখো তুলনামূলক ধারালো, এটাও ধারালো কিন্তু এই দুইটার মাথাটা অনেক মোটা। এবার আসো, এই যে দাঁতের সংখ্যাটা আছে, একটা চোয়ালের অর্ধাংশের দাঁতের সংখ্যা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, দন্ত সংকেত ইউজ করি। তাহলে দন্ত সংকেতে তুমি আগে একটা টান দিবা, উপরে এক চোয়ালের অর্ধেকের সংখ্যা, নিচে এক চোয়ালের অর্ধেকের সংখ্যা, অলরেডি আমরা জেনে আসছি যে ICPM 2 1 2 3। তুমি তাহলে মনে রাখবা ICPM 2 1 2 3, ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার 2 1 2 3, তাহলে উপরে একটা থাকবে নিচে একটা থাকবে, তাহলে 8টা ইন্টু উপরে কয়টা অর্ধাংশ কয়টা আছে, 2টা 2টা করে, উপরে 2টা নিচে 2টা, টোটাল 16 16 32টা। এটাকেই বলা হয় মানুষের দন্ত সংকেত। এই দন্ত সংকেত থেকে দেখো ডেন্টাল 18 19 কোশ্চেন আসছে, 17 18তে কোশ্চেন আসছে। কিন্তু যে দুধ দাঁত অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে যে দাঁত থাকে তাদের সব ধরনের দাঁত উপস্থিত থাকে না, কিছু কিছু দাঁত অনুপস্থিত থাকে। মনে রাখবা তার ইনসিসর 2টা থাকে, ক্যানাইন একটাই থাকে, প্রিমোলার তার নাই, প্রি মানে যেহেতু আগে, তার মানে বাচ্চাদের মধ্যে এই প্রিমোলার বা আগে যে দাঁতটা সেটা নাই, আর মোলার একটা কম থাকে, তার মানে 2 1 0 2। এদের ক্ষেত্রে সূত্র কি 2 1 0 2, তার মানে ইনসিসর 2টা, ক্যানাইন একটা, প্রিমোলার নাই, আর মোলার 2টা থাকে, সর্বমোট 20টা দাঁত থাকে। এই দাঁতটাকে বলা হয় দুধ দাঁত। তাহলে এটা হলো দুধ দাঁতের সংকেত, হ্যাঁ দুধ দাঁত। আর 8 থেকে 9 বছরের মধ্যে দুধ দাঁতগুলো উঠে যায় এবং পরবর্তীতে স্থায়ী দাঁত উঠে। এখন আমরা কিছু মোস্ট কনফিউজিং শব্দের ব্যাখ্যা করব এবং কনসেপ্ট ক্লিয়ার করব। তোমাদের মধ্যে কিছু কিছু শব্দ নিয়ে সব সময় কনফিউশন হয়। আমি কয়েকটা শব্দ লিখি, যেমন একটা হলো আলা জিহবা, আলা জিহবা বা উভুলা। একটা হলো উপজিহবা বা এর ইংলিশ হলো এপিগ্লোটিস, এপিগ্লোটিস। একটা নাম হলো নরম তালু বা ইংলিশে বলা হয় সফট প্যালেট, সফট প্যালেট। একটার নাম হলো শক্ত তালু বা ইংলিশে বলা হয় হার্ড প্যালেট। খুব কনফিউশন করো তোমরা এটা নিয়ে। আজকের এই অংশটুকুর ক্লাস করার পরে তোমার এটা 100% ক্লিয়ার হবে, কখনোই তুমি আর ভুলবা না। তাহলে হার্ড প্যালেট। আর নর্মাল জিহ্বা তো চিনে না এমন পাবলিক দুনিয়াতে নাই। নর্মাল জিহ্বা তো আমরা চিনি, সবাই চিনি, কিন্তু আলা জিহ্বা উপজিহ্বা চিনি না, নরম তালু শক্ত তালু চিনি না। এখন দেখো মুখ গহ্বরে যে খাদ্য পরিপাক হচ্ছে, এই ছবিটা একটু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এটা হলো একটা হেমি সেকশনের ছবি। হেমি সেকশন কি, আমার মাথাটাকে করাত দিয়ে ঘস করে কাটছো, কেটে এই অর্ধেক ফালাই দিছো, দিয়ে সামনে থেকে এখন তুমি দেখতেছো, তাহলে এই ছবিটা পাবা। এই যে নাক বরাবরও তুমি অর্ধেক কেটে ফালাই দিছো, হ্যাঁ এই বরাবর অর্ধেক কেটে ফালাই দিয়ে এখন তুমি সামনের দিক থেকে দেখতেছো, তাহলে দেখলে কি পাবা, এই ধরনের একটা ছবি পাবা। এই ধরনের ছবিতে এই ছিদ্রটা হলো মুখ ছিদ্র, এই ছিদ্রটা হলো আমার নাসা ছিদ্র বা নাকের যে ছিদ্র থাকে। তাহলে মুখ ছিদ্র পথে এই যে মুখ গহ্বর, এটা এখানে খাদ্যবস্তু পরিপাক হচ্ছে, এই পুরাটা হলো জিহ্বা, জিহ্বা তাকে নাড়াচাড়া করে পরিপাক করে দিচ্ছে। অলরেডি আমরা জেনে আসছি যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক হয়। পরবর্তীতে এই মুখ গহ্বর কি করে, জিহ্বা যখন খাদ্যটাকে চাপ দেয় তখন এটা পশ্চাৎ দিকে চলে যায়। পশ্চাৎ দিকে যাওয়ার সময় এখানে কিছু ঘটনা ঘটে। কি ঘটনা, তাহলে এইটা হলো আমাদের মুখ গহ্বরের ছিদ্র, আর উপর দিক থেকে যে ছিদ্রটা আসতেছে, হ্যাঁ এই যে এই দিক থেকে, এইটা হলো আমাদের নাসা
গহ্বরের ছিদ্র। কিন্তু মুখ গহ্বর এবং নাসা গহ্বর পরবর্তীতে গিয়ে একটা জায়গায় একটা কমন নালীতে পরিণত হয়েছে, তার মানে একটা কমন নালীতে মিলে গেছে। এই কমন নালীটাকেই বলা হয় গলবিল। কি বলা হয়? এটাকে ফ্যারিংস বা গলবিল বলা হয়। এখন ঝামেলাটা বাঁধছে ভাইয়া, এই গলবিল তো একটা কমন নালী, তাই না? এই যে দেখো, একদিক দিয়ে মুখ গহ্বর মানে একদিক দিয়ে খাবার আসতেছে, আরেক দিক দিয়ে বাতাস আসতেছে, তাহলে খাবার এবং বাতাস দুইটা এসে এখানে জগা খিচুড়ি মিক্স হয়ে গেছে। এই গলবিল নিচের দিকে এসে দেখো, এই জায়গায় এসে একটা পর্দা দিয়ে দুইটা নালীতে ভাগ হয়ে গেছে। সামনের দিকে চলে গেছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, আর পশ্চাৎ দিকে চলে গেছে আমাদের খাদ্যনালী বা ইসোফ্যাগাস। তাহলে কাহিনীটা হইল, খাদ্য যখন গলবিলে আসে, তার মানে এই কমন নালীতে আসে, তখন সেটা তো যাওয়ার সময় ট্রাকিয়াতেও চলে যাইতে পারে। তাহলে খাদ্য যদি ট্রাকিয়াতে চলে যায় তাহলে তো ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। আবার আমরা যে নিঃশ্বাস নিচ্ছি বা প্রশ্বাস নিচ্ছি, এই প্রশ্বাসের বাতাস যদি সবগুলো ইসোফেগাসে চলে যায়, তুমি দেখবা শ্বাস নিচ্ছ আর পেট ফুলতেছে, শ্বাস নিচ্ছ পেট ফুলতেছে, ফুলতে ফুলতে একসময় বুম ব্লাস্ট হয়ে যাবে। তাহলে দুইটাই আমাদের জন্য খারাপ। তাহলে এইখানে কিছু ঘটনা ঘটতে হবে যাতে খাদ্যটা কখনো শ্বাসনালী বা ট্রাকিয়াতে প্রবেশ না করে, আবার বাতাসটা কখনো পাকস্থলীতে প্রবেশ না করে। এই জিনিসটা আমরা কিভাবে আটকাই বা আল্লাহ তাআলা কীভাবে এটা আটকানোর একটা সিস্টেম করে দিছে, এইটাই আমরা এই টপিকে জানার চেষ্টা করব। তাহলে দেখো, এই যে নাকের সম্মুখ দিকে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাকে বলা হয় সম্মুখ নাসারন্ধ্র, আর পশ্চাৎ দিকে যে ছিদ্রটা আছে এটাকে বলা হয় পশ্চাৎ নাসারন্ধ্র। আমাদের নাসা গহ্বর এবং মুখ গহ্বরের মাঝে একটা শক্ত হাড্ডি আছে, এই একটা শক্ত হাড্ডি। তুমি যদি মুখের উপরের দিকে আঙ্গুল দাও তাইলে বুঝতে পারবা যে জায়গাটা অনেক শক্ত। এই শক্ত পাটটাকেই বলা হয় শক্ত তালু বা হার্ড প্যালেট। তাই এই শক্ত হাড্ডিটাকেই কি বলা হয়? শক্ত তালু বা হার্ড প্যালেট। ওই শক্ত তালু সাথে এই যে সাদা অংশটুকু হলো হাড্ডিটা, আর হাড্ডির পেছন দিকে কি থাকে? একটা মাংস থাকে, একটা বড় মাংসপিণ্ড থাকে। মাংসপিণ্ড যেহেতু ধরতে কেমন নরম, এই মাংসপিণ্ডটাকেই বলা হয় সফট প্যালেট বা নরম তালু। এখন নরম তালুটা কি করে? মুভমেন্ট এরকম ঝুলে থাকে। নরম তালুর একটা ছোট্ট অংশ আমরা মুখ হাঁ করলে বাইরে থেকে দেখতে পাই। এই নরম তালুর ছোট্ট অংশটাকেই বলা হয় উভুলা বা আলাজিবা। তাহলে এই নরম তালুর যে ছোট্ট অংশ, তাহলে নরম তালু উভুলা একই জিনিস তুমি বলতে পারো, যে পুরো জিনিসটাকে আমরা নরম তালু বলতেছি, আর ওই নরম তালুর যে ছোট্ট অংশ আমরা মুখ হাঁ করলে বাইরে থেকে দেখতে পাই তাকেই বলা হয় উভুলা বা আলাজিবা। এখন নর্মালি কি হয় দেখো, যখন খাদ্যটা এইখানে আসে, মুখ গহ্বরে আসে, এই খাদ্যকে যখন আমরা গলাধকরণ করব, সে তো উল্টা দিকে পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে ঢুকে সম্মুখ নাসারন্ধ্র দিয়ে বের হয়ে যাইতে পারতো। মাঝে মাঝে কিন্তু হয়, তোমরা দেখবা খাওয়ার সময় হুট করে কাশি দিলে দেখবা দুইটা ভাত নাক দিয়ে বের হয়ে আসছে। তার মানে এই ভাতটা গলবিলে গিয়ে পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে ঢুকে নাসা গহ্বর দিয়ে বাইরে বের হয়ে আসছে। এটা কেউ যে তাড়াহুড়া করে খায় বা কাশি দেয় তখন এটা হয়। তাহলে খাদ্যকে কোনোভাবেই পশ্চাৎ নাসারন্ধ্রে ঢুকতে দেওয়া যাবে না। এটা কিভাবে আটকায় তাহলে আমাদের দেহ? যখন খাদ্যর দলাটা এখানে আসে, হ্যাঁ, তাহলে খাদ্যের দলা তো বড় একটা খাদ্যের দলা, এই দলাটা উভুলাকে কি দেয়? চাপ দেয়। যদি উভুলা বা আলাজিবাকে চাপ দেয় তাহলে আলাজিবাটা এই দিকে সরে গিয়ে এই জায়গার সাথে লেগে যায়। তাহলে আলাজিবা এমনি ছিল, যখনই খাদ্য চাপ দিছে, খাদ্য যাওয়ার জন্য চাপ দিছে, এইখানে লেগে গেছে। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রের মুখ কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। ব্যাস, তাহলে খাদ্য আর পশ্চাৎ নাসারন্ধ্র যেতে পারতেছে না। কোন দিকে চলে গেল? গলবিলির দিকে চলে গেল, মানে খাদ্য এখন এইখানে চলে আসছে। ওকে, তাহলে আমাদের যদি প্রশ্ন আসে খাদ্য গলদকরণ করার সময় পশ্চাৎ নাসারন্ধ্রের মুখ বন্ধ করে দেয় কে? উত্তর কি হবে? উভুলা। উভুলার বাংলা কি? আলাজিবা, অথবা উভুলা কার্পাট, সফট প্যালেট বা নরম তালু, তিনটাই সঠিক অ্যান্সার। তাহলে খাদ্য গলাধকরণের সময় উভুলা বা আলাজিবা অথবা নরম তালু কার মুখ বন্ধ করে দেয়? পশ্চাৎ নাসারন্ধ্রের মুখ বন্ধ করে দেয়, যাতে খাদ্যটা নাক দিয়ে না বের হয়ে আসে। এখন খাদ্য কোথায় আছে? গলবিলে আসে। কিন্তু গলবিলে খাদ্য থাকলেও ঝামেলা। গলবিল থেকে কয়টা নালী বের হয়েছে একটু আগে বলছি? গলবিল থেকে নালী বের হয়েছে দুইটা, একটা সামনের দিকে, একটা পেছনের দিকে। সামনের দিকে হলো শ্বাসনালী, পেছনের দিকে খাদ্যনালী। খাদ্যটাকে যাইতে হবে খাদ্যনালীতে, শ্বাসনালীতে যাওয়া যাবে না। তাহলে এই খাদ্য যখন নিচের দিকে আসবে তখন কাউকে না কাউকে শ্বাসনালীর মুখটাও ঢেকে দিতে হবে। যদি না যায় তাহলে শ্বাসনালীর ভিতরে খাদ্য ঢুকে যাবে। তাহলে এই কাজটা কি করে দেখো, এইখানে একটা তরুণাস্থি থাকে, এই তরুণাস্থিটাকে বলা হয় এপিগ্লোটিস, তারই আরেক নাম হলো উপজিহ্বা। তাহলে উপজিহ্বা কি করে? শ্বাসনালী, বাট এটা যখন খাদ্য যখন আমরা গিলি, তুমি দেখবা খাদ্য গলাধকরণ করার সময় গলার একটা অংশ উপরের দিকে উঠে আসে। এই যে আমি ঢোক গিলতেছি, দেখো মনে হচ্ছে না এটা উপরের দিকে উঠে গেল একটু? তাহলে এখানের মূলত কি হয়, খাদ্যটা যখন আমরা ঢোক গিলি তখন এই ট্রাকিয়াটা উঠে এপিগ্লোটিসের সাথে লেগে গিয়ে ট্রাকিয়ার মুখটা বন্ধ হয়ে যায়। যদি বন্ধ হয়ে যায় তাহলে নালী কয়টা খোলা থাকলো? একটাই খোলা, কোনটা? ইসোফেগাস। তাহলে খাদ্য ইসোফেগাস বা খাদ্যনালীতে চলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে যদি প্রশ্ন আসে এভাবে, খাদ্য গলাধকরণ করার সময় ট্রাকিয়ার মুখ বন্ধ করে দেয় কে বা শ্বাসনালীর মুখ বন্ধ করে দেয় কে? উত্তর হবে এপিগ্লোটিস, বা তারই বাংলা হলো উপজিহ্বা। এটা যেন কখনো ভুল না হয়। তাহলে তোমাদের কনফিউজ করার জন্য দুইভাবে প্রশ্ন আসবে। খাদ্য গলাধকরণ করার সময় পশ্চাৎ নাসারন্ধ্রের মুখ বন্ধ করে কে? উভুলা
আলাজিবা, সফট প্যালেট, একই কথা, যে কোনোটাই অপশনে থাকতে পারে। খাদ্য গলতকরণ করার সময় ট্রাকিয়া বা শ্বাসনালী অথবা ষড়যন্ত্র, কারণ শ্বাসনালীর মুখেই ষড়যন্ত্র থাকে, তাহলে ষড়যন্ত্রের মুখ বন্ধ করে দেয় কে? ট্রাকিয়ার মুখ বন্ধ করে দেয় কে? উপজিহ্বা বা এপিগ্লোটিস। এটা যেন কখনোই আর ভুল না হয়, কারণ এইভাবে বেসিক ক্লিয়ার করে তোমরা কখনোই পড়ো নাই। আশা করি কনসেপ্ট একদমই ক্লিয়ার। ওকে, তাহলে এই যদি ডিপ প্রশ্ন করতে চায়, হ্যাঁ, তাহলে এখান থেকে প্রশ্ন দিতে পারে এমসিকিউ। এবার দেখো, এই যে তুমি এবার দেখতে পাবা কে উভুলা, কে শর্ট প্যালেট, আর কে হচ্ছে জিহ্বা, আর কে উপজিহ্বা। তাহলে ছবিটা দেখো, এই যে এটা হলো শর্ট প্যালেট, তাহলে এর উপরের হাড্ডিটা কি বলতো? হার্ড প্যালেট বা শক্ত তালু। এই শর্ট প্যালেটের ঝুলন্ত অংশটুকুকে কি বলি আমরা? উভুলা বা উভুলা বা আলা জিহ্বা বলি, হ্যাঁ। আর এটা তো জিহ্বা, তাহলে এটাই হলো উভুলা বা আলা জিহ্বা। তুমি যদি বড় করে মুখ হা করো তাহলে আয়নায় দেখতে পাবা। আর আরও বড় করে, বাট এটা খুব রেয়ার, অনেকে পারে না, আরও বড় করে যদি হা করা যায় তাহলে এই ধরনের একটা শক্ত তরুণাস্থি দেখা যায়। এই শক্ত তরুণাস্থিটাই হলো এপিগ্লোটিস বা উপজিহ্বা। আর নর্মাল জিহ্বা বা টাং তো সবাই চেনে। তাহলে এই দুইটা হলো আমাদের আলাজিহ্বা এবং উপজিহ্বার ছবি, এটা যেন কখনো কনফিউশন না হয়। এবার আমরা আলোচনা করব পরবর্তী অংশ, অর্থাৎ পাকস্থলীতে খাদ্য পরিপাক। তাহলে মুখ গহ্বরে খাদ্য পরিপাকের পরে আমরা যখন ঢোক গিলি তখন হচ্ছে কি করে? উভুলা পশ্চাৎ নাসারন্ধ্রের মুখ বন্ধ করে দেয় যাতে খাদ্য নাসাপথে আর বের না হয়ে আসে। আর উপজিহ্বা বা এপিগ্লোটিস ষড়যন্ত্রের মুখ বা ট্রাকিয়ার মুখ বন্ধ করে দেয় যাতে খাদ্য গলবিলে চলে যায়। কিন্তু গলবিলে বা ইসোফেগাসে খাদ্যের আর কোনো পরিপাক ঘটে না, বা খাদ্যনালীতে আর কোনো পরিপাক ঘটে না, এটা সরাসরি চলে যায় পাকস্থলীতে। পরবর্তী পরিপাক কোথায় সংঘটিত হয়? পাকস্থলীতে। আমরা এখন তাহলে জানবো পাকস্থলীতে খাদ্য কীভাবে পরিপাক হয়। পাকস্থলী কোথায় তাহলে? পাকস্থলীটি ডায়াফ্রামের নিচে উদরের উপরের অংশে। আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে এখানে একটা পর্দা আছে, নাম ডায়াফ্রাম। তাহলে এই ডায়াফ্রামের নিচেই থাকে, 30 সেন্টিমিটার লম্বা এবং 15 সেন্টিমিটার চওড়া থাকে। সদ্যভূমিষ্ঠ শিশুর দেহে এর ধারণ ক্ষমতা থাকে মাত্র 30 মিলিলিটার বা 1 আউন্স। বয়সন্ধিকালে এটা হয় 1 লিটার, আর একদম প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে তার 1.5 থেকে 2 লিটার পর্যন্ত দাঁড়ায়। কেউ আছে আরও একদম গন্ডার সাইজের মানুষ, যাদের ক্যাপাসিটি আরও বেশি, যারা দেখবা একবারে 3 কেজি চালের ভাত খেয়ে নেয়, তাদের পাকস্থলীর ক্যাপাসিটি আরও বেশি, হ্যাঁ। তাহলে এই পাকস্থলী কয়টা অংশ নিয়ে গঠিত? 5টা অংশ নিয়ে। তাহলে একটা হলো খাদ্য নালী বা ইসোফেগাস আসছে। এই ইসোফেগাস এসে কোথায় উন্মুক্ত হয়েছে? এই যে থলির মতো অংশ, তাহলে এটাই হলো পাকস্থলী বা স্টোমাক। স্টোমাকের একদম উপরে গম্বুজের ন্যায় যে অংশ, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। তাহলে উপরের দিকের অংশটাকে কি বলা হয়? ফান্ডাস বলা হয়। এই দিকের অংশটা, এইটাকে বলা হয় কার্ডিয়া। তাহলে এই পাশের অংশটাকে কি বলে? কার্ডিয়া। গম্বুজের ন্যায় অংশটাকে কি বলা হয়? ফান্ডাস বলা হয়। এর নাম কার্ডিয়া কেন জানো? কার্ডিয়া কথাটা কোথাও থাকলে হার্টকে বোঝায়। পাকস্থলীর এই অংশটা হার্টের কাছাকাছি থাকে, এই জন্য তার নাম হয়েছে কার্ডিয়া। এরপর দেখো দুইটা বক্ররেখা আছে, একটা ছোট বক্ররেখা আর একটা হলো বড় বক্ররেখা বা বাঁক। এটাকে বলা হয় ছোট বাঁক। বাঁক, হ্যাঁ, এই যে বাঁক বলে না। আচ্ছা, তাহলে বাঁক, একটা হলো ছোট বাঁক বা লেজার কার্ভেচার, আর একটা হলো বড় বাঁক বা গ্রেটার কার্ভেচার। পাকস্থলীর মেইন অংশটাকে বলা হয় তার বডি বা দেহ, আর একদম শেষের অংশটাকে বলা হয় পাইলোরাস। তাহলে কি কি পার্ট জানলাম আমরা? কার্ডিয়া, ফান্ডাস, দেহ, ছোট বাঁক, বড় বাঁক, আর একটা হলো পাইলোরাস। পাইলোরাস যেখানে শেষ, ওইখানেই ক্ষুদ্রান্তের ডিওডেনামের শুরু। তাহলে এই কয়েকটা পার্ট থাকে পাকস্থলীর মধ্যে। এখন পাকস্থলী যেখানে শুরু হয় আর যেখানে শেষ হয়, এইখানে তার পেশিগুলো থাকে একটু সংকুচিত। কীরকম? ধরে নাও এটা একটু নালী, এটা একটা নালী। এখন আমাদের দেহের খাদ্যনালীটা যদি এরকম সোজা হইতো, তাহলে আমরা খাদ্য মুখে দিতাম, কিছুক্ষণ পরেই সেটা একদম কোলনে চলে যাইতো, কারণ এটা তো সোজা নালী, একদম গ্র্যাভিটেশনের কারণে খাদ্য চলে যাইতো। কিন্তু এইটা হয় না। কি কারণে হয় না? কারণ খাদ্যনালীটা জায়গায় জায়গায় এইভাবে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার কারণে কি হচ্ছে দেখো, মনে করো এখানে খাদ্য আছে, তাহলে এই খাদ্য সবগুলো একসাথে তার পরের অংশে যেতে পারবে না। এই সংকুচিত ব্যান্ড দিয়ে অল্প অল্প করে খাবার যাবে, এবং এই ব্যান্ডটার সংকোচন যদি হয় তাহলে খাদ্য কম যাবে, যদি প্রসারণ হয় তাহলে খাদ্য বেশি যাবে। এই ব্যান্ডটাকে বলা হয় স্ফিংটার। কি বলা হয়? স্ফিংটার বলা হয়। স্ফিংটার। তাহলে স্ফিংটার হলো একটা সংকুচিত পেশির বলয়, যেটা কিনা খাদ্য যাতায়াতটাকে নিয়ন্ত্রণ করে। এই যে যেমন তুমি পাইলোরাস আর ডিওডেনামের মাঝে দেখো পেশিটা একটু কি হয়ে গেছে? সংকুচিত হয়ে গেছে। তাহলে এই সংকুচিত পেশিটা কি করে? খাদ্যের যাতায়াতটাকে নিয়ন্ত্রণ করবে। এটাকে বলা হয় স্ফিংটার। তাহলে পরের পেজে দেখো স্ফিংটারের একটা ছবি দেওয়া আছে। এই যে দেখো এখানে সুন্দর বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে আসলো, কিন্তু এই জায়গায় এসে দেখো পেশিগুলো ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে, হয়ে একটা সরু গতিপথ তৈরি করছে। এই সরু পথটাকেই বা এই পেশি বলয়টাকেই বলা হচ্ছে স্ফিংটার। এর যদি প্রসারিত হয় তাহলে বেশি খাদ্য যাবে, যদি সংকুচিত হয় তাহলে খাদ্য যাবে না। এটা ডিপেন্ড করে আমরা খেয়ে আসি নাকি না খেয়ে আসি। যদি পাকস্থলীতে অনেক খাদ্য থাকে তখন এই প্রসারিত হয়ে বেশি বেশি খাদ্য ক্ষুদ্রান্তে যাওয়ার অনুমতি দিবে। আর পাকস্থলীতে খাদ্য নাই, তুমি বাবুর সাথে ঝগড়া করে 6 দিন ধরে না খেয়ে আসো, তখন স্ফিংটারটা সংকুচিত হয়ে অল্প অল্প করে খাদ্যগুলোকে যাওয়ার পারমিশন দিবে। এটাকে কি বলে তাহলে? স্ফিংটার বলা হয়।
পাকস্থলীতে পরিপাক, পাকস্থলীতেও খাদ্য দুইভাবে পরিপাক হয়। আমরা জানি যেখানেই খাদ্য পরিপাক কয়ভাবে, দুইভাবে, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। তাহলে এইভাবে এখানেও খাদ্যবস্তু দুইভাবে পরিপাক হবে, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। তাহলে প্রথমে আমরা দেখি যান্ত্রিক পরিপাকের অংশ হিসেবে এখানে কি হয়, পাকস্থলীটা পেশি দিয়ে তৈরি। হ্যাঁ, তাহলে এই পেশিগুলো যখন সংকুচিত প্রসারিত হয় খাদ্যটাকে চাপ দেয়। আবার পাকস্থলী প্রাচীরের মধ্যে কিছু গ্রন্থি আছে, এগুলো থেকে গ্যাস্ট্রিক গ্রন্থি বলে, এগুলো থেকে গ্যাস্ট্রিক জুস নামক একটা রসক্ষরণ হয়। যতই পেশিগুলো তাকে চাপ দিচ্ছে খাদ্যটা গ্যাস্ট্রিক জুসের সাথে মিলে আরও কিছুটা নরম হচ্ছে, নরম হয়ে এই খাদ্যটা তখন একটা মন্ডে পরিণত হয়, এই মন্ডটাকে বলা হয় কাইম। তাহলে তথ্যগুলো আমরা একটু পড়ি। মুখ থেকে খাদ্য পাকস্থলীতে এসে 2 থেকে 6 ঘন্টা কাল অবস্থান করে। মসৃণ পেশির 3টে স্তর নিয়ে পাকস্থলী গঠিত। এই পাকস্থলীর মধ্যে একটা জুস ক্ষরণ হয়, নাম গ্যাস্ট্রিক জুস। তার মানে পাকস্থলীর প্রাচীরগুলো থেকে কি ক্ষরণ হয়, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। এই গ্যাস্ট্রিক জুসের একটা উপাদান হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা যেহেতু অ্যাসিড, তাহলে এই খাদ্যকে কি করবে, কিছুটা গলিয়ে ফেলবে বা নরম করে ফেলবে, এবং এই গলে ফেলা তরল মন্ডটাকেই বলা হয় কাইম। তাহলে রাসায়নিক পরিপাকে এইটাই, যে চাপ দিয়ে তাকে পিষ্ট করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে খাদ্যকে কিছুটা নরম করতেছে, এবং খাদ্যের মধ্যে যদি কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া থাকে ওগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মেরে ফেলবে। এরপরে রাসায়নিক পরিপাক। অলওয়েজ বলছি রাসায়নিক পরিপাক কিসের উপস্থিতিতে হবে, এনজাইম। তাহলে এনজাইম কী কী থাকে দেখো, পাকস্থলীতে 3 ধরনের খাদ্য আমরা জানি। যেখানেই খাদ্য পরিপাক সেখানে তুমি 3 ধরনের খাদ্য পরিপাক চিন্তা করবা, শর্করা, আমিষ, স্নেহ। যেমন মুখ গহ্বরে আমরা দেখে আসছি, মুখ গহ্বরে শর্করার পরিপাক হয়, আমিষ ও স্নেহর কোনো পরিপাক হয় না। পাকস্থলীতে দেখি এখন কি হয়, পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না। তাহলে মুখ গহ্বরে শর্করা হয়েছিল, পাকস্থলীতে শর্করা হয় না। ব্যালেন্স করার জন্য ওইখানে যেহেতু শর্করা হয়েছে তাহলে এখানে ওকে বন্ধ করে দিছে, এখানে কোনো শর্করা পরিপাক হচ্ছে না। মূলত এখানে কে পরিপাক হয়, তাহলে আমিষ। আমিষটাই কিছুটা পরিপাক হয় পাকস্থলীতে। তাহলে আমিষকে পরিপাক করে এখানে কিছু এনজাইম। এরকম এনজাইমের একটার নাম হলো পেপসিন আর একটার নাম হলো রেনিন। তাহলে 2টা এনজাইম পাকস্থলী থেকে আসে। পাকস্থলীর যে গ্যাস্ট্রিক জুস আসে, এই গ্যাস্ট্রিক জুসের মতো পেপসিন নামক একটা এনজাইম থাকে আর রেনিন নামক একটা এনজাইম থাকে। হ্যাঁ, পেপসিন এনজাইমটা কি করে, পেপসিন এনজাইমটা আমিষকে পরিণত করে প্রোটিওস এবং পেপটন নামক 2টা বড় বড় আমিষের টুকরায়। মনে করো আমিষ বড় অণু একটা ইট, তাহলে ওই যে বড় ইটকে ভেঙে যে আগে মাঝামাঝি ছোট টুকরা, বড় 2টা টুকরা তৈরি হয়েছে, তাদের নাম, একটা নাম প্রোটিওস আর একটা নাম পেপটন। এটার নাম পেপটন। হ্যাঁ, এটার নাম পেপটন। পরবর্তীতে আবার দেখো রেনিন নামে একটা এনজাইম কি করে, আমাদের যে দুগ্ধ আমিষ কেসিন থাকে তাকে একটা সরল উপাদান প্যারাকেসিনে পরিণত করে। প্যারাকেসিন আবার পেপসিন নামক এনজাইমের উপস্থিতিতে পরবর্তীতে পেপটনে পরিণত হয়। তাহলে এখানে কি জানলাম আমরা, আমিষ পরিপাকের উদ্দেশ্যে এখানে পেপসিন এনজাইম থাকে, রেনিন এনজাইম থাকে। পেপসিন কি করে, আমিষকে প্রোটিওজ ও পেপটন নামক 2টা মধ্যবর্তী আমিষে কনভার্ট করে। পরবর্তীতে এই 2টা মধ্যবর্তী আমিষ আবার ক্ষুদ্রান্তে গিয়ে হয়তো একদম ভেঙে আমিষের সরল উপাদান অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, আমরা দেখব সামনে। আর রেনিন নামক এনজাইমটা কি করে, কেসিন নামক একটা দুগ্ধ আমিষকে প্যারাকেসিনে পরিণত করে। ওই প্যারাকেসিন নামক পদার্থটা পরবর্তীতে আবার পেপসিন এনজাইমের উপস্থিতিতে পেপটন নামক সরলীকৃত উপাদানে পরিণত হয়। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, এখানে তীরচিহ্নটা পেপসিনের নিচে হবে, এটা একটু দেখে নিও। তীরচিহ্নটা এই জায়গায় হবে, তীরচিহ্নটা এই জায়গায় হবে, এই তীরচিহ্নটা এই যে রেনিন এই জায়গায় হবে, এই তীরচিহ্নটা এই জায়গায় হবে। ওকে, আচ্ছা। তাহলে শর্করা পরিপাক হইল না, আমিষের মোটামুটি কিছুটা পরিপাক হইল পাকস্থলীতে। আর স্নেহদ্রব্য তেমন একটা পরিপাক হয় না। এখানে স্নেহ পরিপাকের জন্য গ্যাস্ট্রিক লাইপেজ নামক একটা এনজাইম থাকে, কিন্তু এটা তেমন একটা কাজ করতে পারে না। গ্যাস্ট্রিক লাইপেজটা আলটিমেটলি ক্ষুদ্রান্তে গিয়েই মেইনলি কাজটা করে। তাহলে আমরা মুখ গহ্বরে জানছি শর্করা কিছুটা পরিপাক হয়, আমিষ চর্বির কোনো চেঞ্জ নাই। পাকস্থলীতে এসে দেখতেছি শর্করা চর্বির কোনো চেঞ্জ নাই, কার পরিপাক হয়, আমিষের কিছুটা পরিপাক হয়। আর সবার ফাইনাল পরিপাক তাহলে কোথায় হবে, দ্য মেইন পার্ট অফ ডাইজেশন, ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে গিয়ে খাদ্যবস্তুর একদম কমপ্লিট পরিপাকটা সম্পন্ন হবে। এখন পাকস্থলীর মধ্যে আসতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অনেক শক্তিশালী একটা অ্যাসিড, তোমার ত্বকের মধ্যে যদি দাও ত্বক পুড়ে যাবে, ক্ষত হয়ে যাবে। ওই অ্যাসিড পাকস্থলীর মধ্যে তৈরি হচ্ছে, পাকস্থলী নিজে ফুটা হচ্ছে না কেন, একটা প্রশ্ন। আবার এর মধ্যে প্রোটিন পরিপাককারী এনজাইম আসতেছে, রেনিন, পেপসিন, এগুলা। পাকস্থলীর নিজের যে প্রাচীর এটা পেশি দিয়ে তৈরি না, পেশিগুলোও কি প্রোটিন। তাহলে এই প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো তো পাকস্থলী নিজেকেই পরিপাক করতে পারতো। তোমার পাকস্থলী তোমার এনজাইম দিয়ে পরিপাক হয়ে তুমি হজম করে ফেলছো। পাকস্থলী জন্মের পর 2 দিন থাকতো, তারপরে যখন গ্যাস্ট্রিক জুস খাওয়ানো শুরু হয়েছে 2 দিন পর দেখতে পাকস্থলী উধাও। আরে পাকস্থলী গেল কই, কারণ পাকস্থলী নিজের এনজাইম দিয়ে নিজেকেই হজম করে ফেলছে, কারণ সে তো নিজেই প্রোটিন, তাই না? তাহলে এইটা কেন হয় না, যে পাকস্থলী নিজের তৈরি করা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নিজের তৈরি করা প্রোটিন পরিপাককারী এনজাইম দিয়ে সে নিজেই পরিপাক হচ্ছে না কেন, এইটার কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হইল পাকস্থলী শ্লেষার মতো কিছু পদার্থ তৈরি করে, এটাকে বলা হয় মিউকাস। কি বলে এটাকে, মিউকাস। শ্লেষা কি, আমাদের নাকের সর্দি যে, হ্যাঁ, নাকের সর্দির মতো। এই মিউকাসগুলো পাকস্থলীর প্রাচীরগুলোর উপরে একটা
পুরু আস্তরণ তৈরি করে, হ্যাঁ, একটা পুরু আস্তরণ তৈরি করে। পুরু আস্তরণ তৈরি করার কারণে এই এনজাইমগুলো কি করতে পারে না, ডাইরেক্টলি পাকস্থলীর প্রাচীরের সংস্পর্শে আসতে পারে না। তাহলে এখানে মিউকাসের একটা পুরু আস্তরণ থাকে, পুরু আস্তরণটা পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে। এরপর এখানে যে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো আসে তারা কিন্তু সক্রিয় বা অ্যাক্টিভ ফর্মে আসে না, তারা ইনঅ্যাক্টিভ ফর্মে আসে। যেমন প্রোটিন পরিপাককারী তুমি একটা এনজাইম দেখলা, তার নাম পেপসিন। পেপসিনটা অ্যাক্টিভ, মানে এ সব কিছু পরিপাক করে ফেলতে পারে, কিন্তু সে পেপসিন আকারে আসে না, সে আসে পেপসিনোজেন নামক একটা নিষ্ক্রিয় ফর্মে। তাহলে সে কি নামে থাকে পাকস্থলীতে, সে পাকস্থলীতে থাকে পেপসিনোজেন। এই পেপসিনোজেনটা হলো ইনঅ্যাক্টিভ, আর পেপসিনোজেন থেকে যখন সে পাকস্থলীর ভিতরে খাদ্যের টাচে আসে তারপর পেপসিনে কনভার্ট হয়। পেপসিনটা হলো তার অ্যাক্টিভ ফর্ম বা অ্যাক্টিভ রূপ। তাহলে পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্ট করবে কে, এইটা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। গ্যাস্ট্রিক জুসের হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। তাহলে এটা যেহেতু নিষ্ক্রিয় অবস্থায় ছিল পাকস্থলীর মধ্যে, তার মানে সে পাকস্থলীকে ড্যামেজ করতে পারবে না। কিন্তু যদি কোনো কারণে তুমি কি করো, দীর্ঘক্ষণ না খেয়ে থাকো, ক্ষুধা লাগছে খাচ্ছ না, বাবুর সাথে ঝগড়া হয়েছে খাচ্ছ না, তখন তো হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, কিন্তু ভিতরে তো খাদ্য নাই। খাদ্যের সাথে মিক্স যদি হইতো তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটার তীব্রতাটা কমে যাইতো, ভিতরে তো খাদ্য নাই। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তখন এই মিউকাস পর্দাটার কি করে ফেলবে, ক্ষতি করে ফেলবে, এবং মিউকাস পর্দাকে নষ্ট করে তারপর যদি তোমার পাকস্থলীর ওয়ালকে ধরে তখন পাকস্থলীর ওয়ালকে এসে ক্ষত করে ফেলবে। হ্যাঁ, এই ক্ষতটাকেই তখন বলা হয় পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার। এটাকেই কি বলা হয়, এইটাকেই বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আলসার মানে কি, ঘা। যেহেতু পাকস্থলীর মধ্যে ঘা হয়ে যাচ্ছে এই জন্য এটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। বাঙালি এই গ্যাস্ট্রিক আলসারের আলসার শব্দটা বাদ দিছে, দিয়ে কিছুদিন বলছে গ্যাস্ট্রিক। ওই গ্যাস্ট্রিকের কিছুদিন পর আবার ট্রিক শব্দটাও বাদ দিয়েছে, রাখছে শুধু গ্যাস। বলে কি হয়, তাহলে গ্যাস হয়। তার মানে গ্যাস হওয়া মানে ভাইবো না তোমার পাকস্থলীর মধ্যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন তৈরি হচ্ছে। এই গ্যাস হওয়া মানে এইটাই যে এখানে পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে ক্ষতের তৈরি হচ্ছে। কারণ তুমি দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তোমার পাকস্থলীর প্রাচীরে ক্ষতি করতে পারে। এটার মেইন নাম ছিল গ্যাস্ট্রিক আলসার। বাঙালি প্রথমে আলসারকে বাদ দিছে, কিছুদিন শুধু কি বলছে, গ্যাস্ট্রিক। তারপর ট্রিকটাকেও বাদ দিছে, রাখছে কি শুধু গ্যাস, বলে যে গ্যাস হচ্ছে। মানে গ্যাস মানে ভাইবো না পেটে কোনো মিথেন, ইথেন, প্রোপেন তৈরি হচ্ছে। বুঝতে পারছো? সো মজার জিনিস তাই না, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস জানলা। তাহলে এখানে আমরা একটু পয়েন্টগুলো দেখি। তাহলে পাকস্থলীর অন্তর্গাত্রে কি থাকে, মিউকাস ক্ষরণ হয়। মিউকাস মানে কি, ওই যে নাকের যে শ্লেষার মতো পদার্থ বা সর্দির মতো পদার্থ, এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি করে, তার প্রতিরোধ করে, আক্রমণ করতে দেয় না। আবার পাকস্থলীর অন্তর্গাত্র থেকে বাইকার্বনেট নামক একটা আয়ন ক্ষরণ হয়, যেটা একটা ক্ষারীয় আয়ন। তাহলে এগিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমন করবে। এনজাইমগুলো নিষ্ক্রিয় রূপে ক্ষরণ হয়, যেমন পেপসিনোজেন নিষ্ক্রিয় রূপ, এটাকে তখন বলা হয় প্রো এনজাইম, মানে নিষ্ক্রিয় এনজাইম। পরে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এলে সক্রিয় পেপসিনে পরিণত হয়। এছাড়া পাকস্থলীর অন্তঃপ্রাচীরের যে কোষগুলো থাকে এগুলো ঘন সংলগ্ন এবং দৃঢ়, মানে একটার সাথে আরেকটা খুব ঘন সংঘবদ্ধভাবে থাকে। তাহলে অ্যাসিড এসে খুব একটা ক্ষতি করতে পারে না। পাকস্থলীর অন্তঃপ্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াল কোষগুলো 3 থেকে 6 দিন বাঁচে। অর্থাৎ পাকস্থলীর ভিতরে যে কোষ থাকে, হ্যাঁ, পাকস্থলীর ভিতর কিন্তু কিছু এপিথেলিয়াল কোষ বা আবরণী কোষ দিয়ে তৈরি। তোমরা এই যে গরুর নাড়িভুড়ি খাওয়ার সময় দেখবা, হ্যাঁ, নাড়িভুড়ির ভিতরের দিকটা যে পর্দাটা আমরা টেনে ফালাই দেই, সেখানে অনেক উঁচু নিচু জায়গা থাকে, এগুলাই হলো এপিথেলিয়াল কোষ। হ্যাঁ, এই এপিথেলিয়াল কোষগুলো 3 থেকে 6 দিন পর নষ্ট হয়ে যায়, হয়ে নতুন করে তৈরি করে। তাহলে এখানে মনে করো কিছু কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিডের টাচে তারা ড্যামেজ হওয়া শুরু করছে, পাকস্থলী কি করবে, ওই কোষগুলোকে ফালাই দিবে, ওই কোষগুলোকে ফালাই দিবে, ওরা তখন খাদ্যের সাথে মিক্স হয়ে ক্ষুদ্রান্তে গিয়ে পরিপাক হয়ে যাবে, আর এখানে আরও নতুন কোষ তৈরি হবে। তাহলে এখানে নতুন কোষ তৈরির একটা টেন্ডেন্সি আছে, যার কারণে ক্ষতটা খুব একটা বাড়তে পারে না। কিন্তু 2 ধরনের ওষুধ, মানে এক ধরনের ওষুধ আর একটা ব্যাকটেরিয়া আমাদের পাকস্থলীর ক্ষতি করতে পারে। এই ওষুধগুলোকে বলা হয় NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। যেমন আমরা ব্যথার যে ওষুধগুলো খাই, ব্যথার ওষুধগুলো ম্যাক্সিমাম NSAID। আর একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটার নাম হেলিকোব্যাক্টর পাইলোরি। এই ব্যাকটেরিয়া এবং এই ওষুধ আমাদের পাকস্থলীর প্রাচীরের ক্ষতি করতে পারে। এই জন্য তোমরা দেখবা ডাক্তার যে কোনো সময় ব্যথার ওষুধ দিলে সাথে একটা গ্যাসের ওষুধ দেয়, কারণ গ্যাসের ওষুধটা গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণটাকে কমাই দেয়। কারণ ব্যথার ওষুধ কি করে, এই যে পাকস্থলীর প্রাচীরের ক্ষতি করতে পারে, সেম কাজটা কি করে একটা ব্যাকটেরিয়া, নাম কি তার, হেলিকোব্যাক্টর পাইলোরি। তাহলে এই দুইটা হইলে তখন আমাদের গ্যাস্ট্রিক আলসার হওয়ার চান্স বাড়ে। আমরা এখন এই অধ্যায়ের সর্বশেষ টপিকে চলে আসছি, ক্ষুদ্রান্তে খাদ্যবস্তুর পরিপাক। সকল ধরনের খাদ্যবস্তুর কমপ্লিট পরিপাক সম্পন্ন হয় ক্ষুদ্রান্তে। তাহলে ক্ষুদ্রান্ত বিশাল একটা জায়গা, 6 থেকে 7 মিটার লম্বা। এই বড় জায়গার মধ্য দিয়ে খাবার যেতে ধীরে ধীরে কি হয়, পরিপাক হয় এবং খাদ্যগুলো শোষণ হয়। তাহলে ক্ষুদ্রান্তের পার্ট কী কী আমাদেরকে এটা আগে জানতে হবে। ক্ষুদ্রান্তের পার্ট
তিনটা। সর্বপ্রথম পাকস্থলী থেকে যে অংশটুকু তৈরি হয়েছে, এই যে সবুজ অংশ যেটুকু দেখতেছো, এটাকে বলা হয় ডিওডেনাম। এই ডিওডেনামের পরে হলুদ এবং ছোট যে প্যাঁচানো নাড়িভুড়িগুলো দেখতেছো, এখানে দুইটা অংশ থাকে, জেজুনাম এবং ইলিয়াম। শুরুর দিকের অংশটাকে বলা হয় জেজুনাম এবং একদম শেষের দিকের অংশটাকে বলা হয় ইলিয়াম। ইলিয়াম গিয়ে পরবর্তীতে কোথায় সংযুক্ত হয়? বৃহদান্ত্রে সংযুক্ত হয়। এবার দেখো ক্ষুদ্রান্তে কি হচ্ছে, ক্ষুদ্রান্তে খাদ্যবস্তুর উপর রস কাজ করে তিনটা। কয়টা রস কাজ করে? তিনটা রস কাজ করে। এই ছবিটা একটু দেখো, হ্যাঁ। তাহলে ক্ষুদ্রান্ত, এই যে এটা ক্ষুদ্রান্তের ডিওডেনাম, পাকস্থলী থেকে মাত্র তৈরি হয়েছে যে অংশটা, এটাই ডিওডেনাম। কিন্তু এর উপরে খাদ্যের কয়টা রস কাজ করে? খাদ্যের উপরে তিনটা রস। তাহলে পাকস্থলী থেকে খাদ্যটা ডিওডেনামে যখন আসে, এই ডিওডেনামের সাথে সংযুক্ত থাকে দুইটা বড় বড় গ্রন্থি। একটা গ্রন্থির নাম হলো প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আর একটা গ্রন্থির নাম হলো লিভার বা যকৃত। দেখেই বুঝতেছো এই প্যানক্রিয়াস কিছু রস ক্ষরণ করে, যে রসের মধ্যে এনজাইম থাকে। ওই রসগুলো একটা নালী দিয়ে উন্মুক্ত হয়ে বাইরে চলে আসে। আবার দেখো লিভার কিছু রস তৈরি করে, এই রসটাকে বলা হয় পিত্ত বা পিত্তরস। পিত্তরসের মধ্যে কিছু পদার্থ থাকে যারা খাদ্য পরিপাকে হয়তো সহায়তা করে, আমরা জানবো সামনে। এই পিত্তরসগুলো এসে লিভার থেকে একটা থলিতে জমা থাকে, এটাকে বলা হয় গল ব্লাডার বা পিত্তথলি। তাহলে পিত্তথলিতে সবসময় পিত্ত জমা থাকে। যখনই কেবলমাত্র খাদ্যটা কোথায় আসে, ক্ষুদ্রান্তে আসে, তখন অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আর পিত্তথলি থেকে পিত্তরস দুইটাই একসাথে চলে আসে। এই দুইটা নালী মিলিত হয়ে আবার দেখো একটা অভিন্ন নালী বা একটা কমন নালী তৈরি করছে না? এই কমন নালীটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। আমরা জানবো একটু পরেই একে কি বলা হয়, অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটার এর অ্যাম্পুলা। তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে এই রসটা ডিওডেনামে উন্মুক্ত হয়। তাহলে আমরা মাথায় রাখবো ডিওডেনামে অলরেডি তুমি কয়টা রস পাইলা? তাহলে অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস, পাকস্থলী থেকে যকৃত থেকে আসা পিত্তরস। তাহলে পিত্তরস এবং অগ্নাশয় রস দুইটাই অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে কোথায় চলে আসলো? ক্ষুদ্রান্তে চলে আসলো। আর পাকস্থলী থেকে কি আসছে? খাদ্য। তাহলে খাদ্যের সাথে এই দুইটা রস মিক্স আপ হয়ে গেল। তাহলে দুইটা রস অলরেডি তুমি পেয়ে গেছো ভাই। তাহলে আরেকটা রসের কথা বললেন যে ওইটা কোথায়? ক্ষুদ্রান্তের নিজের প্রাচীর কিছু রস তৈরি করতে পারে, যেমন পাকস্থলী গ্যাস্ট্রিক জুস তৈরি করতে পারছে, ঠিক একইভাবে ক্ষুদ্রান্তের নিজের প্রাচীরও কিছু রস তৈরি করতে পারে, এটাকে বলা হয় আন্তরিক রস। তাহলে অন্ত্র নিজে নিজে যে রস তৈরি করে, এটা আন্তরিক রস। আর একদিকে আসলো অগ্নাশয় রস, আর একদিকে আসলো পিত্তরস। কয় ধরনের রস ক্ষুদ্রান্তে খাদ্যবস্তুর উপর কাজ করে তাহলে? বা তিন ধরনের, আন্তরিক রস, অগ্নাশয় রস, পিত্তরস। এই তিন ধরনের রসে কিছু এনজাইম থাকে, আরও কিছু আয়ন থাকে, কিছু পদার্থ থাকে, যারা খাদ্যবস্তুর কমপ্লিট পরিপাক করে থাকে। ওকে, তাহলে ক্ষুদ্রান্তেও দুই ধরনের পরিপাক তুমি পাবা, একটা হলো যান্ত্রিক পরিপাক আর একটা হলো রাসায়নিক পরিপাক। তাহলে যান্ত্রিক পরিপাকের মধ্যে কি কি পাবো আমরা? দেখো সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক সংঘটিত হয় ক্ষুদ্রান্তে। কয় ধরনের রস এখানে কাজ করে? তিন ধরনের রস কাজ করে, পিত্তরস, আন্তরিক রস আর একটা হলো অগ্নাশয় রস। ক্ষুদ্রান্তের মধ্যে কিছু গ্রন্থি থাকে, এদেরকে বলা হয় ব্রুনার্স গ্রন্থি, আর কিছু কোষ থাকে, এদেরকে বলা হয় গবলেট কোষ। এই ব্রুনার্স গ্রন্থি আর গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে। মিউকাস কি হয়? যে সর্দির মতো পদার্থ। এই মিউকাসটা যখন খাদ্যের সাথে মিক্স হয়, খাদ্যটা পিচ্ছিল হয়, ফলে এক অংশ থেকে আরেক অংশে খাদ্যটা চলাচল ইজি হয়। কোলেসিস্টোকাইনিন নামক একটা হরমোন তখন কি করে, খাদ্য যখন ক্ষুদ্রান্তে চলে আসছে তখন সে পিত্তথলির সংকোচন ঘটায়, সংকোচন ঘটিয়ে পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। তার মানে এখান থেকে পিত্তরস ক্ষরণ তো সবসময় হবে না, খাবার যখন ডিওডেনামে আসে তখনই তো হতে হবে। খাবার যখন ডিওডেনামে আসে তখন কোলেসিস্টোকাইনিন নামক একটা হরমোন পিত্তথলিকে সংকেত দেয়, ভাই তুই এখন রস সংকোচন ঘটা। ও তখন কি করবে? একটু সংকুচিত হয়ে এখান থেকে কিছু রস বের করে দিবে, যেটা খাদ্যবস্তুর উপর কাজ করবে। ওকে, আর পিত্ত রসের মধ্যে থাকে কিছু পিত্ত লবণ, হ্যাঁ, কিছু লবণ থাকে। লবণগুলোর নাম কি? সোডিয়াম গ্লাইকোকোলেট আর একটা নাম হলো সোডিয়াম টরোকোলেট। এই দুইটা লবণ কি করে? ফ্যাট জাতীয় পদার্থগুলোকে ভেঙে 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 সাবানের কণার মতো ফেনায় পরিণত করে বা সাবানের ফেনার মতো অবস্থায় পরিণত করে। এই ঘটনাটাকে বলা হয় ইমালসিফিকেশন। কী কারণে? ফ্যাট বা চর্বির উপর এনজাইমগুলো সহজে কাজ করতে পারে না। ফ্যাট পানিতে অদ্রবণীয়, কিন্তু এনজাইম পানিতে দ্রবণীয়। তাহলে দুইটার মধ্যে একটা শত্রুতা আছে। এই জন্য এনজাইমগুলো ফ্যাটের উপর খুব একটা ভালো কাজ করতে পারে না, যদি না ফ্যাটটাকে আগে কেউ একটু গুঁড়া 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 করে দেয়। তাহলে এই ফ্যাটটাকে গুঁড়া গুঁড়া করে দেওয়ার কাজটা সর্বপ্রথম কে করে? পিত্ত লবণ করে। ও বড় একটা ফ্যাট অণুকে ধরে ধরে কেটে 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 ছোটো ছোটো অংশ করে দিবে, যাতে স্নেহ বিশ্লেষী এনজাইমগুলো তার উপর ভালো কাজ করতে পারে। এই কাটার ঘটনাটাকে বলা হয় ইমালসিফিকেশন। রাসায়নিক পরিপাক এখানে কি হয় তাহলে?
তিন ধরনের রস কাজ করে, কিন্তু এর মধ্যে পিত্তরসে কোনো এনজাইম থাকে না। এই কথাটা মাথায় সেট করে নাও। পিত্তরসে কোনো এনজাইম নাই, শুধু পিত্ত লবণ আছে আর কিছু আয়ন আছে। তাহলে এনজাইম কোথায় কোথায় আছে? বাকি দুইটা গ্রন্থিতে। বাকি দুইটা গ্রন্থি কি ছিল? একটা ছিল অগ্নাশয় আর একটা ছিল আন্ত্রিক গ্রন্থি। তাহলে আন্ত্রিক গ্রন্থির মধ্যে এনজাইম থাকবে, অগ্নাশয় রসের মধ্যেও কিছু এনজাইম থাকবে। আমরা দেখব কি কি এনজাইম আছে। কিন্তু পিত্তরসের মধ্যে কোনো এনজাইম নাই, এখানে শুধুমাত্র কি থাকে? এটা একটা ক্ষার জাতীয় তরল পদার্থ, অর্থাৎ বাইকার্বনেট আয়ন থাকে এবং পিত্ত লবণ থাকে। পিত্ত লবণটা কি করে? ওই যে বড় ফ্যাট অণুগুলোকে ভেঙে ভেঙে ছোট অণুতে পরিণত করে, এর নাম ইমালসিফিকেশন। ওকে, তাহলে পিত্তরস ক্ষার জাতীয় তরল পদার্থ, ইম্পর্টেন্ট তথ্য। এতে কোনো এনজাইম থাকে না, তাহলে এটাও আরেকটা ইম্পর্টেন্ট তথ্য। কি থাকে? একটা আয়ন থাকে, নাম সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট আয়নটা ক্ষারধর্মী। কেন ক্ষারধর্মী? একটু চিন্তা করো জিনিসটা। এই যে পাকস্থলী থেকে যে খাবারটা আসছে, হ্যাঁ, পাকস্থলী থেকে যে খাবারটা আসছে, কেউ একটু চিন্তা করে বলো এটা কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়? পাকস্থলী থেকে যে খাবারটা আসছে এর পিএইচ কেমন? অ্যাসিডিক নাকি ক্ষারীয়? নিশ্চয় অ্যাসিডিক, কারণ পাকস্থলীর মধ্যে কি ছিল? হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। তাহলে এইটা হচ্ছে একটা অ্যাসিড কাইম বা অ্যাসিড খাদ্য আসতেছে। ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্য পরিপাকের জন্য একটা ক্ষারীয় পরিবেশ দরকার, সেখানে অ্যাসিডিক পরিবেশে খাদ্য পরিপাক হতে পারে না। তাহলে এই অ্যাসিডিক পরিবেশটাকে কি করতে হবে? নিউট্রালাইজেশন বা প্রশমন করতে হবে। ওই প্রশমনটা করেই পিত্তরস। পিত্তরসের মধ্যে কোন আয়ন থাকে? বাইকার্বনেট আয়ন। যে বাইকার্বনেট আয়ন একটা ক্ষারীয় আয়ন হওয়ায় সে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমন করে। সিম্পল জিনিস। ওকে, তাহলে পিত্তরসের সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি পাকস্থলী থেকে আগত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে অন্ত্রের অভ্যন্তরে একটি ক্ষারীয় মাধ্যম তৈরি করে, কারণ অন্ত্রে ক্ষারীয় মাধ্যম ছাড়া খাদ্য পরিপাক হয় না। তাহলে ক্ষুদ্রান্তে রাসায়নিক পরিপাক কয় ধরনের রস কাজ করে? তিন ধরনের রস কাজ করে, পিত্তরস, অগ্নাশয় রস, আন্ত্রিক রস। কিন্তু এর মধ্যে জেনে আসছি পিত্তরসে কোনো এনজাইম নাই, শুধুমাত্র কি থাকে? সোডিয়াম বাইকার্বনেট নামক ক্ষারীয় আয়ন এবং পিত্ত লবণ থাকে। অলরেডি এটা আমরা স্টাডি করে ফেলছি। এবার দেখো তিন ধরনের খাদ্য উপাদান এখানে কি কিভাবে পরিপাক হচ্ছে কমপ্লিটলি আমরা এখানে জানবো। তাহলে এনজাইম আসবে কয়টা জায়গা থেকে? তিনটা রসের মধ্যে দুইটা রস থেকে এনজাইম আছে। কি কি রস? একটা হলো অগ্নাশয় রস আর একটা হলো আন্ত্রিক রস। তাহলে অগ্নাশয় রসে কিছু এনজাইম আসবে, আন্ত্রিক রসে প্রত্যেক খাদ্য পরিপাকের জন্য, শর্করা পরিপাকের জন্য কোথা থেকে এনজাইম আসবে? দুইটা জায়গা থেকে। একটা ক্ষুদ্রান্ত থেকে কিছু এনজাইম আসবে, অগ্নাশয় থেকে কিছু এনজাইম আসবে। আমিষ পরিপাকের জন্য কয় জায়গা থেকে এনজাইম আসবে? দুই জায়গা থেকে, ক্ষুদ্রান্ত থেকে, অগ্নাশয় থেকে। তাহলে এইভাবে আমরা এখন এই টপিকটাকে পড়বো। তাহলে শর্করা পরিপাক এনজাইম আসবে কয় জায়গা থেকে? একটু আগে বলে আসছি, কয় জায়গা? দুই জায়গা। অগ্নাশয় থেকে কিছু এনজাইম আসবে, আবার আন্ত্রিক রস থেকে কিছু এনজাইম আসবে। অগ্নাশয় থেকে শর্করা পরিপাককারী যে প্রথম এনজাইমটা আসে তার নাম অ্যামাইলেস। নাম কি? অ্যামাইলেস। কারণ শর্করার একটা উপাদানের নাম হলো অ্যামাইলোস। তাহলে অ্যামাইলোসকে যে পরিপাক করবে তার নাম অ্যামাইলেস। এটা কি করে? স্টার্চ ও গ্লাইকোজেন নামক জটিল শর্করাকে মল্টোস নামক তুলনামূলক একটা সরল শর্করায় পরিণত করে। পরবর্তীতে আবার মল্টেস নামক এনজাইম মল্টোস শর্করাটাকে কিসে পরিণত করে? গ্লুকোজে পরিণত করে। তাহলে আলটিমেটলি জটিল শর্করা থেকে তার সরলীকৃত উপাদান কিসে পরিণত হয়েছে? গ্লুকোজ। কারণ শর্করা পরিপাক করে তোমার টার্গেট কি? শর্করা পরিপাক করে কি টার্গেট? কি তৈরি করা? গ্লুকোজ তৈরি করা। কারণ গ্লুকোজ হচ্ছে সরলীকৃত উপাদান, আমাদের কোষ গ্লুকোজকে গ্রহণ করতে পারে। প্রোটিন পরিপাক করে তার টার্গেট কি? তোমার কি তৈরি করা? অ্যামিনো অ্যাসিড তৈরি করা। কারণ আমাদের কোষ প্রোটিনকে গ্রহণ করতে পারে না, অ্যামিনো অ্যাসিডকে গ্রহণ করতে পারে। আর চর্বিকে পরিপাক করে কি টার্গেট করা? কি তৈরি করা তোমার টার্গেট? চর্বি বা স্নেহকে পরিপাক করে তোমার টার্গেট হলো দুইটা উপাদান তৈরি করা। একটা নাম হলো ফ্যাটি অ্যাসিড আর একটা নাম হলো গ্লিসারল। এই দুইটা জিনিস আমাদের কোষ গ্রহণ করতে পারে। তাহলে আমাদের টার্গেট এই তিনটা। আমরা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানাবো চর্বি থেকে, আর প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড বানাবো, শর্করা থেকে গ্লুকোজ বানাবো। তাহলে তুমি এখানে পেয়ে গেছো শর্করা থেকে গ্লুকোজ। তাহলে কি কি এনজাইম আসছে এখানে বলো তো? এনজাইম ছিল একটা অ্যামাইলেস আর একটা হলো মল্টেস। এটাকে এমসিকিউ আসতে পারে যে অগ্নাশয় থেকে শর্করা পরিপাককারী কি এনজাইম আসে। আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী অনেকগুলো এনজাইম থাকে। তাহলে অগ্নাশয় রসে শর্করা পরিপাককারী মাত্র দুইটা এনজাইম ছিল, কিন্তু আন্ত্রিক রসে দেখো আন্ত্রিক অ্যামাইলেস থাকে, আইসোমল্টেস থাকে, মল্টেস থাকে, সুক্রেস থাকে, ল্যাকটেস নামক এনজাইম থাকে। আন্ত্রিক অ্যামাইলেস কি করে? স্টার্চ ও ডেক্সট্রিন নামক বড় শর্করাকে অ্যামাইলেস এনজাইমটা মল্টোস, মল্টোট্রায়োস ও ক্ষুদ্র ডেক্সট্রিনে পরিণত করে। পরবর্তীতে আবার এই যে আইসোমল্টোস যে তৈরি হইলো, ওই আইসোমল্টোস উপাদানটাকে কে পরিপাক করবে? আইসোমল্টেস। দেখো পদার্থের নাম আইসোমল্টোস, যে পরিপাক করবে তার নাম মল্টেস। তাহলে নামের সাথে এস যুক্ত করলেই কিন্তু হয়ে যায়, অনেক ইজি মনে রাখা। তাহলে এ ভেঙে তাকে কিসে পরিণত করে? মল্টোস আর গ্লুকোজ। তাহলে এবার আমাকে বলো মল্টোসকে কে পরিপাক করবে? তার নাম হবে মল্টেস। তাহলে দেখো মল্টোসকে পরিপাক করে মল্টেস করে গ্লুকোজে পরিণত করে। আবার সুক্রোজকে যে পরিপাক করবে তার নাম কি হবে? সুক্রেস। তো সেটাকে কিসে পরিণত করে? গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করে। ল্যাকটোস নামক শর্করাকে যে পরিপাক করবে তার নাম কি? ল্যাকটোজ।
ল্যাকটেস কিসে পরিণত করে দেখো, সে গ্লুকোজে পরিণত করে। এখানে তুমি যদি এখন ল্যাকটেস চিনতে চাও, ল্যাকটোজ চিনতে চাও, সুক্রোজ চিনতে চাও, তাহলে কোষ রসায়ন অধ্যায় তোমাকে করতে হবে। ওইখানে আমরা কোষ রসায়নের প্রত্যেকটা শর্করা নিয়ে আলোচনা করছি একদম বিস্তারিতভাবে। হ্যাঁ, এখানে আসলে এখন স্টার্চ নিয়ে আলোচনা করার সুযোগ নাই, তারপর হচ্ছে মল্টোজ নিয়ে আলোচনা করার সুযোগ নাই। তুমি কোষ রসায়ন অধ্যায়ের ক্লাসটা তাহলে অবশ্যই করে নিবা। এগুলো হলো কিছু জটিল জটিল শর্করা, আলটিমেটলি সবাইকে ভেঙে কিসে পরিণত হয়ে গেল, গ্লুকোজে পরিণত হয়ে গেছে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, অগ্নাশয় রসে শর্করা পরিপাককারী এনজাইম ছিল মাত্র কয়টা, 2টা, কিন্তু আন্তরিক রসে শর্করা পরিপাককারী এনজাইম কয়টা ছিল, টোটাল 5টা। তাহলে এইখানে যেহেতু শর্করা পরিপাককারী এনজাইমটা বেশি, তাহলে পরবর্তীতে দেখি তো আমিষ পরিপাককারী এনজাইমটা কোথা থেকে বেশি আসে। দেখো আমিষ পরিপাককারী এনজাইমটা আসে বেশি কোথা থেকে, অগ্নাশয় থেকে। তাহলে তুমি দেখো তো অগ্নাশয় থেকে শর্করা পরিপাককারী এনজাইম মাত্র কয়টা আসছে, 2টা। এই দিকে আমিষ পরিপাককারী এনজাইম কয়টা আসছে এখানে, তাহলে সবচেয়ে বেশি। তাহলে তুমি মাথায় রাখবা আন্তরিক রসে শর্করা পরিপাককারী এনজাইম বেশি থাকে। হ্যাঁ, তাহলে আন্তরিক রসে শর্করা পরিপাককারী 5টা এনজাইম সর্বমোট থাকে। এবার আমিষ পরিপাককারী এনজাইম অগ্নাশয় থেকে কী কী আসে, ট্রিপসিন এনজাইম আসে, কাইমোট্রিপসিন আসে, কার্বক্সিপেপটাইডেস আসে, অ্যামিনোপেপটাইডেস আসে, ট্রাইপেপটাইডেস আসে, এছাড়া দেখো ডাইপেপটাইডেস আসে, কোলাজিনেস আসে, ইলাস্টেস আসে। তাহলে কত, 8টা এনজাইম আসে আমিষ পরিপাকের জন্য কোথা থেকে, অগ্নাশয় থেকে। এই এনজাইমগুলো কী করে দেখো, প্রোটিওস ও পেপটোন নামক এনজাইমটাকে উপাদানটাকে ট্রিপসিন নামক এনজাইম পলিপেপটাইড নামক সরল উপাদানে পরিণত করে। কাইমোট্রিপসিন নামক এনজাইমটা আবার কি করে, প্রোটিওস ও পেপটন নামক প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। কার্বক্সিপেপটাইডেস কি করে, পলিপেপটাইড নামক জটিল আমিষকে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড, এই যে দেখো তোমার টার্গেট কি তৈরি করা, অ্যামিনো অ্যাসিড তৈরি করা, তাহলে পাইছো তুমি অ্যামিনো অ্যাসিড। এবার অ্যামিনোপেপটাইডেস নামক আরেকটা এনজাইম পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, এই যে তোমার টার্গেট অ্যামিনো অ্যাসিড তৈরি করা। ট্রাইপেপটাইডেস তা কাকে ভাঙবে, তাহলে ট্রাইপেপটাইড। তাহলে আমিষ পরিপাককারী এনজাইমগুলোর নামের সাথে আমরা পেপটাইডেস কথাটা পাচ্ছি। হ্যাঁ, তারপর দেখো ডাইপেপটাইডকে যে ভাঙবে তার নাম ডাইপেপটাইডেস, কোলাজেনকে যে ভাঙবে তার নাম কোলাজিনেস, এইভাবে এনজাইমগুলোর নাম আসে। ইলাস্টিনকে যে ভাঙবে তার নাম ইলাস্টেস। তাহলে ইলাস্টিন কি, একটা প্রোটিন, কোলাজেন কি, একটা প্রোটিন, ডাইপেপটাইড কি, একটা প্রোটিন। ওই প্রোটিনকে ভেঙে কিসে পরিণত করতেছে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করতেছে। আর আন্তরিক রসে আমিষ পরিপাককারী একটা এনজাইম থাকে তার নাম অ্যামিনোপেপটাইডেস। এই অ্যামিনোপেপটাইডেস কি করে দেখো, পলিপেপটাইডগুলোকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করতেছে। তাহলে আন্তরিক রস থেকে প্রোটিন পরিপাকের মাত্র কয়টা এনজাইম আসছে বলো তো, একটা এনজাইম আসছে। তাহলে উল্টা আমরা তাহলে একটা জিনিস দেখলাম, শর্করা পরিপাককারী এনজাইমগুলো ম্যাক্সিমাম আসে কোথা থেকে, তাহলে ক্ষুদ্রান্ত থেকে, মানে আন্তরিক রস থেকে। আর প্রোটিন পরিপাককারী ম্যাক্সিমাম এনজাইমগুলো কোথা থেকে আসে, অগ্নাশয় থেকে আসে। তাহলে তুমি এভাবে মাথায় রাখো, অগ্নাশয় মূলত প্রোটিন পরিপাকের জন্য দায়ী, তার কাছে গ্লুকোজ পরিপাকের এনজাইম আছে কিন্তু কম। আন্তরিক রসটা মূলত শর্করা পরিপাকের জন্য দায়ী, তার কাছে প্রোটিন পরিপাকের এনজাইম আছে কিন্তু কম। ওকে, এইভাবে মনে রাখলে গুছাই মনে রাখতে পারবা। আর ফ্যাট বা চর্বি পরিপাককারী এনজাইম দুই জায়গা থেকেই মোটামুটি সমানভাবেই আসে। তাহলে স্নেহ পরিপাকের এনজাইমগুলো কোথা থেকে আসতেছে দেখো, স্নেহ পরিপাককারী এনজাইম অগ্নাশয় রেস থেকে কী আসে, লাইপেস আসে, ফসফোলাইপেস আসে, কোলেস্টেরল এস্টারেস আসে। লাইপেস কি করে, স্নেহ কণাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল নামক সরল উপাদানে পরিণত করে দেয়। ফসফোলাইপেস ফসফোলিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফসফরিক অ্যাসিডে ভেঙে দিচ্ছে। কোলেস্টেরল এস্টারকে যে ভাঙবে তার নাম কোলেস্টেরল এস্টারেজ এনজাইম, এটা ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে কনভার্ট করে দিচ্ছে। আন্তরিক রস থেকে স্নেহ পরিপাককারী কী কী এনজাইম, লাইপেস, লেসিথিনেস আর একটা হলো মনোগ্লিসারাইডেস। লাইপেসটা কি করে, স্নেহ কণাকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করতেছে। লেসিথিনেস কাকে পরিপাক করবে, লেসিথিনকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিডে পরিণত করতেছে। মনোগ্লিসারাইডেস কাকে পরিপাক করবে, মনোগ্লিসারাইডকে ভেঙে কিসে পরিণত করবে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। চর্বি পরিপাকের টার্গেট হচ্ছে তাদেরকে কিসে কনভার্ট করা, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করা। তাহলে এই ছকগুলো থেকে কি কি জানতে হবে আমাদের, ভাইয়া কোন খাদ্য উপাদানকে কোন এনজাইম পরিপাক করে কিসে পরিণত করে, প্রত্যেকটা ইনফরমেশনই ইম্পর্টেন্ট এখান থেকে। তাহলে আমরা ক্ষুদ্রান্তের এবার 3-এর ম্যাজিক একটা জানি, দেখো তো কত ইন্টারেস্টিং। ক্ষুদ্রান্তের সব কিছুই কত, 3। আসো জানি আমরা ক্ষুদ্রান্তের 3-এর ম্যাজিক, তুমি যদি পড়ো তাহলে 1 মিনিটে ক্ষুদ্রান্তের নলেজ তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 3-এর ম্যাজিকের মধ্যে প্রথমটা দেখো কি, 3টি অংশ থাকে, ডিওডেনাম, ইলিয়াম, জেজুনাম। 3টি স্ফিংটারের সাথে সংযুক্ত থাকে। স্ফিংটার মানে কি, ওই যে সংকুচিত পেশি বলয়, কোথায় কোথায় থাকে, যেখান থেকে সে পাকস্থলী থেকে মাত্র ক্ষুদ্রান্ত শুরু হলো সেখানে একটি স্ফিংটার থাকে, এইটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। ইলিয়াম আর কোলনের মধ্যে একটা স্ফিংটার থাকে, এটাকে বলা হয় ইলিওকোলিক স্ফিংটার। আবার অ্যাম্পুলা অফ ভ্যাটার যেখানে উন্মুক্ত হয়, কোথায়, ডিওডেনামে। অ্যাম্পুলা অফ ভ্যাটার ডিওডেনামে উন্মুক্ত হচ্ছে, এটা এখানে থাকে অ্যাম্পুলা অফ ভ্যাটারে, এখানে একটা স্ফিংটার থাকে। 3টি হরমোন খরিত হয়, কি কি, এন্টারোকাইনিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, সামনে আমরা জানবো। 3 ধরনের খাদ্যই এখানে কমপ্লিটলি পরিপাক হয়, শর্করা, আমিষ, স্নেহ।
3টি পরিপাক রস কাজ করে, কি কি? পিত্তরস, অগ্ন্যাশয় রস, আন্তিক রস। আর 3 × 2 মানে 6টি কোষ এখানে থাকে। কোষগুলোর নাম আমরা পরবর্তীতে জানবো। আর্জেন্টাফাইন কোষ, লিবারকুন কোষ, প্যানেট কোষ, ব্রাশ কোষ, গবলেট কোষ, ব্রুনাস গ্রন্থির কোষ। তাহলে দেখছো ক্ষুদ্রান্তের 3-এর ম্যাজিক, ক্ষুদ্রান্তের সব কিছু তুমি 3 সংখ্যা দিয়ে ইজিলি মনে রাখতে পারো। এই ছিল তাহলে আমাদের আজকের ক্লাস। মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য তোমাকে ধন্যবাদ। আর এই অধ্যায়ে যে টার্মগুলো আছে কিছু, যেমন গ্লুকোজের কিছু পরিচয় বা শর্করার কিছু পরিচয়, প্রোটিনের কিছু পরিচয়, স্নেহের কিছু পরিচয়, তুমি যে পরিচয়গুলো নিয়ে তোমার কনফিউশন থাকে, যেমন অ্যামাইলোস কি, স্টার্চ কি, ডেক্সট্রিন কি, তাহলে তুমি অবশ্যই আমাদের কোষ রসায়ন অধ্যায় ক্লাসটা দেখবা। বোটানিন আমাদের কমপ্লিট একটা ফ্রি প্লেলিস্ট আছে ইউটিউব চ্যানেলে, এটা দেখলে তোমার ওই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।